আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। তোমাদের সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছি নতুন আরেকটি সাইকেল নিয়ে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইকেল, সাইকেল 4 জৈব যৌগ। আমরা জৈব যৌগর পুরা রোড ম্যাপটা বলি। জৈব যৌগতে আমরা কিভাবে আগাবো বা পুরা রোড ম্যাপটা কি হবে আমাদের, মানে জৈব যৌগ তুমি কিভাবে ভালো করবে, সো সেই রোড ম্যাপটা যদি বলি তোমাকে তাইলে তুমি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে কিভাবে আগানো উচিত জৈব যৌগতে। আমি জানি অনেকেই এসএসসি তে জৈব যৌগ স্কিপ করে আসছো, কোনো সমস্যা নাই। ফার্স্ট টাইম জৈব যৌগ পড়লেও আমার সবগুলা ক্লাস করো, জৈব যৌগ ক্লিয়ার হয়ে যাবে। সো জৈব যৌগতে আমাদের প্রথম ক্লাসটা হবে সূচনার, মানে হচ্ছে জৈব যৌগ কি, জৈব যৌগের প্রকারভেদ। তারপরে আমরা চলে যাব জৈব যৌগের নামকরণে, অর্থাৎ নাম যদি না জানো তাহলে হচ্ছে জৈব যৌগ পড়ে তুমি মজা পাবে না। সো এইখানেও আমাদের 2টা থেকে 3টা বা সর্বোচ্চ 4টা ক্লাস লাগবে নামকরণে। হ্যাঁ, নামকরণে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব সমানতায়। কোথায় চলে যাব? সমানতায়। সমানতাতে আমাদের 3টা বা 4টা ক্লাস লাগবে, এরকম। 4টা লাগবে না, বাট হচ্ছে 3টার ভিতরেই শেষ করে ফেলবো। এই পর্যন্ত হচ্ছে জৈব যৌগের কোনো রিঅ্যাকশন নাই, থিওরি পার্ট। এই পর্যন্ত কি জৈব যৌগের কোনো রিঅ্যাকশন নাই, এটা পুরাটা থিওরি পার্ট। আচ্ছা, তারপরে শুরু হবে, এই যে সমানতা পর্যন্ত পড়ানোর পরে শুরু হবে তোমার রিঅ্যাকশন, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, সবগুলোর আলাদা আলাদা রিঅ্যাকশন আছে। ঠিক আছে, অ্যালকিন, অ্যালকাইন, সবগুলোর আলাদা আলাদা রিঅ্যাকশন আছে। দেন আমরা রিঅ্যাকশনের জগতে প্রবেশ করব। সো রিঅ্যাকশনের আগে আমাদের কিন্তু কিছু ক্লাস আছে, থিওরি ক্লাস, যেগুলা আমাদের জানা থাকলে, এই থিওরি ক্লাসগুলো যদি আমরা আয়ত্ত করে ফেলতে পারি, বা মাথায় ঢুকাইয়ে ফেলতে পারি, তাহলে কি হবে, আমাদের এই রিঅ্যাকশনগুলো বুঝতে ইজি হবে। বাট এই থিওরি ক্লাসে তুমি যদি ফাঁকিবাজি করো, এগুলো বুঝতে একটু কষ্ট হবে বা এগুলা নতুন নতুন লাগবে, কোনো সমস্যা নেই। বাট সবচেয়ে বেশি মজা পাবা কোন জায়গাটায়? তাই না? প্রশ্ন জাগবে হচ্ছে সবচেয়ে বেশি মজা কোন জায়গাটায়? তো সবচেয়ে বেশি মজা পাবা এই রিঅ্যাকশনে। কারণ ভাইয়া বিভিন্ন গল্প দিয়ে তোমাদেরকে রিঅ্যাকশনগুলো শিখিয়ে দিব। সবচেয়ে বেশি মজা পাবা এই পোর্শনটায়। বুঝা গেছে? সবচেয়ে বেশি মজা এই পোর্শনটায় পাবা। তাহলে আমরা রোড ম্যাপটা বুঝতে পারছি। দেন আস্তে আস্তে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন সব পড়তে থাকবো, কোনো সমস্যা নাই। সো আমাদের আজকের ক্লাসটা কি? জৈব যৌগের ইন্ট্রোডাকশন কিভাবে আসলো, কারণ এইখান থেকে কি আসে? এমসিকিউ আসে। আমি দেখাবো কি কি এমসিকিউ আসে, সবকিছু এইখান থেকে প্রচুর এমসিকিউ আসে। আবার ক খতেও প্রশ্ন আসে, কতে খতে আমাদের প্রশ্ন আসে। এবং এমসিকিউ কি শুধু একাডেমিকে আসে? না ভাইয়া, একাডেমিকেও আসে, অ্যাডমিশনেও আসে। একাডেমিক প্লাস অ্যাডমিশন। কাদের টার্গেট মেডিকেল, কাদের টার্গেট বুয়েট, কাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, একটু কমেন্ট করো কার কি টার্গেট। দেখো, আমি একটু জাস্ট দেখায় নিতে চাই তোমার কি কি ধরনের এমসিকিউ আসে। দেখো, ডেন্টালে প্রশ্ন আসে, তারপরে ভার্সিটিগুলোতে প্রশ্ন আসে। তোমাকে যদি দেখাই, এ দেখো, মেডিকেলে প্রশ্ন আসে, রাজশাহী ইউনিভার্সিটি, ভার্সিটিগুলোতেও প্রচুর প্রশ্ন আসে, সাস্ট, জগন্নাথ ইউনিভার্সিটি, সাস্ট। অর্থাৎ এই যে আজকে যে জৈব যৌগের সূচনা যে টপিকটা পড়াবো, এই সূচনা থেকে আমরা যা যা প্র্যাকটিস করব, এইগুলা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। সো তোমার এই যে সূচনা টপিকটাকে হালকাভাবে নেওয়ার কিছু নাই। আমি আবারও বলতেছি, এই যে জৈব যৌগের যে সূচনা, এই টপিকটাকে হালকাভাবে নেওয়ার কিছুই নাই। বুঝা গেছে? সো সবাই রেডি, যার যেটা টার্গেট। ইনশাল্লাহ ভাইয়া সব কিছুই প্র্যাকটিস করাবো। এইবার থেকে দেখবা প্র্যাকটিসের পরিমাণ অনেক বাইরে গেছে, ক্লাসের ভিতরেই প্র্যাকটিস হবে অনেক, ইনশাল্লাহ বেড়ে যাবে। হ্যাঁ, ওকে, আসো। ওকে ওকে, অনেকের মেডিকেল টার্গেট, অনেকের বুয়েট টার্গেট, ইনশাল্লাহ লেগে থাকো, সবার সব কিছু কাভারেজ হবে। ওকে, রেডি? সবাই নোট খাতা ওপেন করো। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে জৈব যৌগের কিছুটা হিস্টোরি শিখবো, মানে কিভাবে আসছে, বিভিন্ন বিজ্ঞানীর কিছু হিস্টোরি। তো একটু আসো, হিস্টোরি অফ অর্গানিক কেমিস্ট্রি হেডিং দাও। হিস্টোরি অফ অর্গানিক কেমিস্ট্রি হেডিং দাও। হিস্টোরি অফ অর্গানিক কেমিস্ট্রি দিছো সবাই? একদম চাঙ্গা থাকবা, ক্লাসের ভিতরে চাঙ্গা থাকবা। এখন শুধু সাকিব ভাইয়া। দেখো, প্রথমত নামটা আসবে বিজ্ঞানী ল্যামেরি। দেখো, বিজ্ঞানী কার নাম আসবে? ল্যামেরি। দ্বিতীয়ত নাম আসবে
বিজ্ঞানী হচ্ছে ল্যাভয়েশিয়ে। ল্যাভয়েশিয়ে একটু লিখে নাও, এগুলো মেডিকেলেও আসে, বুয়েট প্রিলিতেও আইসা পড়তে পারে। তারপরে আসবে বার্জেলিয়াস, আবার বিভিন্ন বোর্ডেও প্রশ্ন আসে বার্জেলিয়াস। আচ্ছা 4 নম্বরে আসে বিজ্ঞানী ভোলার বা উহুলার, যাই বলো, ফ্রেডরিক ভোলার, বা কোথাও বইয়ে দেখবা উহুলার দেওয়া আছে, উহুলার। হ্যাঁ, আচ্ছা 5 নম্বরে যার আসবে বিজ্ঞানী কোপ। আচ্ছা 6 নম্বরে যে বিজ্ঞানীর নাম আসবে বিজ্ঞানী বার্থলো, বিজ্ঞানী বার্থলো। এই বিজ্ঞানীগুলোর নাম মোটা দাগে একটু মনে রাখতে হবে, কে কি কাজ করছে সবগুলো একটু জানা লাগবে আমাদের, কে কি কাজ করছে। সো একটু মানে কিভাবে আসছে জাস্ট ইয়ারগুলা, সালগুলা মুখস্থ করা লাগবে না, জাস্ট একটু বলে দেই। 1675 সাল থেকে জার্নিটা শুরু, তারপরে 1784, দেখো বিশাল ইন্টারভালে কিন্তু হয়েছে, জাস্ট জানার জন্য। 1815, তারপরে হচ্ছে 1828, তারপরে 1845, অ্যান্ড ফাইনালি আসবে তোমার 1856। জাস্ট এই সালগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট জানার জন্য, মানে কিভাবে জৈব যৌগের যে হিস্টোরিটা শুরু হয়েছে। ওকে, সো বিজ্ঞানী ল্যামেরি কি করছিল? বিজ্ঞানী ল্যামেরি হচ্ছে এই পৃথিবীতে যত সাবস্টেন্স আছে, একটু বুঝো, বিজ্ঞানী ল্যামেরি কি করছে, এই পৃথিবীতে যত সাবস্টেন্স আছে সবগুলাকে 3টা সেকশনে ভাগ করছে। কয়টা সেকশনে ভাইয়া আমার সাথে একটু বলো? 3টা সেকশনে। একটা হচ্ছে ভেজিটেবল, একটা হচ্ছে মিনারেল মানে খনিজ, আর একটা হচ্ছে অ্যানিমেল মানে পশু পাখি। একটা কি ভেজিটেবল, ভেজিটেবল, তারপর হচ্ছে মিনারেল, তারপর হচ্ছে অ্যানিমেল, এই 3টা সেকশনে ভাগ করছে। ওকে, ভেজিটেবল, মিনারেল অ্যান্ড অ্যানিমেল, ঠিক আছে? ভেজিটেবল, মিনারেল অ্যান্ড অ্যানিমেল, এই 3টা সেকশনে ভাগ করছে। ওকে, তো বিজ্ঞানী ল্যাভয়েশিয়ে এসে কি করছে, সে হচ্ছে এই 3টা সেকশনে ভাগ না করে সে পৃথিবীর যত সাবস্টেন্স আছে সে অন্যভাবে ভাগ করছে। বলছে হচ্ছে পৃথিবীতে 2টা সাবস্টেন্স আছে, সে বলছে হচ্ছে পৃথিবীতে ভেজিটেবল আর অ্যানিমেল সাবস্টেন্স আছে। মানে প্রায় 100 বছর পরে বিজ্ঞানী ল্যাভয়েশিয়ে এসে বলছে পৃথিবীতে ভেজিটেবল আর অ্যানিমেল সাবস্টেন্স আছে। আর সে বলছে হচ্ছে এই সব কিছু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে গঠিত। সে কি বলছে? এই সব কিছু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে গঠিত। আচ্ছা, পরবর্তীতে যদি আসি আমরা, পরবর্তীতে হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। পরবর্তীতে কে আসছে ভাইয়া? বিজ্ঞানী বার্জেলিয়াস আসছে। বিজ্ঞানী বার্জেলিয়াস হচ্ছে প্রাণ শক্তি মতবাদ দিচ্ছে, যেটাকে বলা হয় ইংলিশে ভাইটাল ফোর্স থিওরি। বিজ্ঞানী কি করছে এগুলো সব ডিটেলস আলোচনা করব। ভাইটাল ফোর্স থিওরিটা আমাদের কাজে লাগবে। ভাইটাল ফোর্স থিওরি, যেটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। কি বলা হয় ভাই? প্রাণ শক্তি মতবাদ দিয়েছেন। প্রাণ শক্তি মতবাদটা কি? প্রাণ শক্তি মতবাদটা হচ্ছে মানে যে সকল জীবের প্রাণ আছে, ঠিক আছে, যে সকল জীবের প্রাণ আছে। ওকে, আজকে ওয়েব অ্যাপে ক্লাস হবে না, হ্যাঁ, আজকে ওয়েব অ্যাপে ক্লাস হবে না, আজকে শুধু ফেসবুকে ক্লাস হবে। একটু বুঝো প্রাণ শক্তি মতবাদটা কি। যে সকল জীবের প্রাণ আছে, একটু বুঝো, তাদের থেকে যদি কোনো বস্তু আহরিত করো বা তাদের থেকে কোনো বস্তু যদি তুমি আহরণ করো, সেগুলো হচ্ছে জৈব যৌগ। আর যাদের প্রাণ নাই, যাদের প্রাণ নাই, সে সকল বস্তু থেকে তুমি যদি কোনো কিছু আহরণ করো, সেগুলো হচ্ছে অজৈব যৌগ। আর সে বলছিল হচ্ছে জৈব যৌগ থেকে অজৈব যৌগ কখনো আহরণ করা যায় না। এটা আমি ডিটেলসে পড়াবো প্রাণ শক্তি মতবাদ। জাস্ট শুধু জেনে রাখো বার্জেলিয়াস কি করছিল, প্রাণ শক্তি মতবাদ দিছিল। এবং এই যে জৈব যৌগ যে নামটা, এই জৈব যৌগ নামের প্রবক্তা, জৈব যৌগ নামের প্রবক্তা। আর এই প্রাণ শক্তি মতবাদটা কিন্তু পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছিল। হ্যাঁ, এই যে এই প্রাণ শক্তি মতবাদ যে দিছিল, এটা একটা ভোগাস, ঠিক আছে? মানে হচ্ছে অনেকটা ঋষি মনীষীর মতো, মানে জ্যোতিষীরা যেমন হচ্ছে ডায়লগ মাইরা দেয় না, যে হ্যাঁ এইটাই হবে, আজকে হচ্ছে তারা খৈশা পড়বে, আজকে হচ্ছে তোর
মানে বিয়ে হয়ে যাবে, কালকে তুই কোটিপতি হয়ে যাবে, এরকমই একটা সে একটা বুলি আওড়ায় দিচ্ছিল প্রাণ শক্তি মতবাদ। এবং তৎকালীন সময়ের যে বিজ্ঞানীরা আছে সবাই এটা বিশ্বাস করা শুরু করছিল। বাট সে যে এটা ভোগাস একটা মতবাদ দিচ্ছে, এটা পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার বা ফ্রেডরিক ওহলার সে হচ্ছে মানে একটা ভুলবশত মানে হচ্ছে ঘুম থেকে একটা ভালো কিছু আবিষ্কার করে ফেলছে। মানে সে হচ্ছে লেড সায়ানাইড থেকে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে চাইছিল। কি তৈরি করতে চাইছিল? অ্যামোনিয়াম সায়ানাইড। তো সামহাও অ্যামোনিয়াম সায়ানাইড যে সে ল্যাবে তৈরি করবে, এটা তৈরি করতে গিয়েছে সামহাও ঘুমিয়ে গেছিল ল্যাবে। কারণ হচ্ছে এই যে অ্যামোনিয়াম সায়ানাইড প্রথমে জলীয় অবস্থায় আহরণ করা হয়, পরবর্তীতে এই অ্যামোনিয়াম সায়ানাইডটা হচ্ছে শুষ্ক করা লাগে, ড্রাই করা লাগে, অর্থাৎ অনেক তাপ দেওয়া লাগে, তাপ দিয়ে পানিগুলো দূর করা লাগে। ধরো হচ্ছে তুমি বাসায় যে খাবার লবণ, এই খাবার লবণ পানিতে মিশাইলা, আর পানিতে মিশানোর পরে তোমার মানে হচ্ছে তুমি তো এখন পানিতে মিশাই ফেলছো। বা হচ্ছে সমুদ্র থেকে আমরা যখন লবণ আহরণ করি সেটা কি ভিজা থাকে না শুকনা থাকে? একটু কমেন্ট করে জানাবা। সমুদ্র থেকে আমরা যখন লবণ আহরণ করি সেটা কিন্তু ভিজা থাকে, তাই না? সো এই ভিজা লবণকে আমরা কি করি? সূর্যের তাপে শুকাই, তারপরেই তো ড্রাই সল্টটা পাই। ঠিক সেম ভাবে এমন একটা কাজ করছিল বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, যে অ্যামোনিয়াম সায়ানাইড এটা সে লেড সায়ানাইড থেকে তৈরি করছিল। সো এটাতে বাষ্পীভূত করতে চাইছিল, অর্থাৎ এটার পানিগুলো উড়াইয়ে দিতে চাইছিল। বাট এটা অনেক সময় সাপেক্ষ, অনেকক্ষণ ধরে হিট দেওয়া লাগে। সো হিট দিতে দিতে সে ঘুমায় গেছিল। ঘুমের তো উঠে দেখে যে হচ্ছে ইউরিয়া তৈরি হয়ে গেছে, মানে ইউরিয়া তৈরি হয়ে গেছে। অ্যান্ড ইউরিয়া একটা জৈব যৌগ। সে তো অবাক, আরে কেমনি ইউরিয়া তৈরি হইলো। অ্যান্ড বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার প্রাণ শক্তি মতবাদে বলছিল অজৈব যৌগ থেকে কখনো জৈব যৌগ আহরণ সম্ভব নয়। বাট বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার অজৈব যৌগ থেকে ভুলবশত জৈব যৌগ আহরণ করে ফেলছিল এবং প্রাণ শক্তি মতবাদে ভুল প্রমাণিত করছিল। এই গল্পটা আর একটু ডিটেলসে বলবো একটু পরে। সো বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার বা হুলার যাই বলো না কেন, সে কি করছে? প্রাণ শক্তি মতবাদ মানে বার্জেলিয়াসের যে মতবাদটা আছে, প্রাণ শক্তি মতবাদকে ভুল প্রমাণিত করছে। মতবাদকে ভুল প্রমাণিত করছে, ভুল প্রমাণিত করছে করেছে। ওকে, আর তাকেই জৈব যৌগের জনক বলা হয়। এই যে এই বিজ্ঞানী ঘুমের মধ্যে যে মানে বিক্রিয়াটা করে ফেলছে বা ঘুম থেকে যে ভালো কিছু হয়, সে হচ্ছে জৈব যৌগের জনক। তাকে কি বলা হয় ভাই? জৈব যৌগের জনক বলা হয়। আচ্ছা, বিজ্ঞানী কোপ পরবর্তীতে আরো বিভিন্ন জিনিস আবিষ্কার করছিল, যেমন সে অ্যাসিটিক অ্যাসিড আবিষ্কার করছিল, ইথানোয়িক অ্যাসিড। আর বিজ্ঞানী বার্টলো সে হচ্ছে মিথেন আবিষ্কার করছিল। বিজ্ঞানী বার্টলো সে কি করছিল ভাই? মিথেন আবিষ্কার করছিল। বিজ্ঞানী বার্টলো সে মিথেন আবিষ্কার করছিল। সো এরা হচ্ছে জৈব যৌগে বিভিন্ন অবদান রাখছে। এছাড়া বিজ্ঞানী রাউলির নামও মাথায় রাখো। বিজ্ঞানী রাউলি সে হচ্ছে মানব মূত্র থেকে, মানুষের যে মূত্র আছে, মানব মূত্র থেকে ইউরিয়া আহরণ করছিল। হ্যাঁ, ইউরিয়া আহরণ করেছিলেন, আহরণ করেছে। এটা হচ্ছে জৈব যৌগের ছোট্ট একটা হিস্টোরি। আসে প্রায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি কোনগুলা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে তিনটা। এটা হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি, বার্জেলিয়াস। আরেকটা হচ্ছে ফ্রেডরিক ভোলার, 3 স্টার। বিজ্ঞানী রাউলি, 3 স্টার। ওকে, এইগুলাও মাঝে সাঝে আইসা পড়ে, ল্যাভোইশিয়ে, ল্যামেরি, কোপ, বার্টলো। জাস্ট সেফটি পারপাসে পড়ায় রাখছি। সবার কি লেখা হইছে? সবার কি লেখা হইছে? কাইন্ডলি ভাই, আজকে ক্লাস হবে না, একটু ঝামেলা হইছে। হ্যাঁ, ওয়েবে সাউন্ড প্রবলেম, আজকে একটু সাউন্ড প্রবলেম, ওয়েবে একটু সাউন্ড প্রবলেম। সবাই শেষ পর্যন্ত থাকবা আজকে, বলো ক্লাসে সবাই শেষ পর্যন্ত থাকবা। হ্যাঁ, ওকে, সবাই একটু লেখো, সবাই একটু লিখে নাও, একটু সময় দিলাম, সবাই লিখে নাও। এখন আসেন আমরা হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস নিয়ে একটু পড়ালেখা করব। এইখান থেকে ক নাম্বার একটা প্রশ্ন আসবে, ভাইটাল ফোর্স থিওরি। ঠিক আছে, ভাইটাল ফোর্স থিওরি একটু হেডিং দাও, একটু ডিটেলসে আমরা একটু পড়ালেখা করি। ভাইটাল ফোর্স থিওরি, ভাইটাল ফোর্স থিওরি লিখছো? সবাই লিখছো ভাইটাল ফোর্স থিওরি? এখন আসো, এইখানে দুইটা সাল মনে রাখতে হবে। এই দুইটা সাল দিয়ে পরীক্ষার হলে তোমাকে প্যাচ দিবে। একটা হচ্ছে 1808। কত সাল ভাই? 1808। 1808 সালে কি হয়েছে?
বিজ্ঞানী বার্জেলিয়াস বলছে উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ যাদের জীবন আছে এদের থেকে সংগৃহীত যৌগ সমূহকে জৈব যৌগ বলা হয়। কি বলছে? উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ লেখো, তারপরে বুঝাচ্ছি, যাদের জীবন আছে বা প্রাণ আছে এদের থেকে সংগ্রহিত যৌগকে কি বলা হয়? জৈব যৌগ বলা হয়। জৈব যৌগের নাম দিছে। ওকে, এবং সে সাথে বলছে নির্জীব বস্তু থেকে আহরিত যৌগ অজৈব যৌগ। অজৈব যৌগ এটা কে বলছে ভাই? বলো তো, কমেন্টে জানাও। এটা কে বলছে বলো? এটা কে বলছে? এটা কোন স্যার বলছেন একটু বলেন। এটা কে বলছে? আর আরেকটা সাল 1815 মনে রাখবা, 1815। এটাই হচ্ছে প্রাণ শক্তি মতবাদটা দেওয়া হয়েছে। প্রাণ শক্তি মতবাদ, প্রাণ শক্তি মতবাদ। প্রাণ শক্তি মতবাদটা কি একটু লেখো। জৈব যৌগ সমূহ একটু তুলো। উদ্ভিদ এবং প্রাণীদেহে বিদ্যমান এক রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে সৃষ্টি হয়। এক রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে সৃষ্টি হয় এবং এদেরকে পরীক্ষাগারে তৈরি সম্ভব নয়। পরীক্ষাগারে তৈরি সম্ভব নয়। সম্ভব নয়, একটু তোলো। এদেরকে পরীক্ষাগারে তৈরি সম্ভব নয়। দেখো একটু প্রথমে কি বলছে? 1808। কত সাল ভাইয়া? 1808 সাল। কে দিছে? ভাইটাল ফোর্স থিওরি বা বাংলায় বলা হয় প্রাণ শক্তি মতবাদ, বিজ্ঞানী বার্জেলিয়াস। বিজ্ঞানী বার্জেলিয়াস খুবই প্রভাবশালী একজন বিজ্ঞানী ছিল। হ্যাঁ, দেখো বিজ্ঞানী বার্জেলিয়াস কি করছে। বার্জেলিয়াস সাহেব আসলে কি করছে? সে বলছে হচ্ছে এই যে একটু আগে বলছিলাম উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ যাদের জীবন আছে এদের থেকে সংগৃহীত যৌগকে জৈব যৌগ বলা হয়। অর্থাৎ যাদের জীবন আছে তাদের থেকে তুমি যদি কোনো যৌগ আহরিত করো সেটা হচ্ছে জৈব যৌগ। আর নির্জীব বস্তু মানে যাদের প্রাণ নাই এদের থেকে কোনো যদি আহরিত যৌগ বা সংগৃহীত যৌগ থাকে সেটা হচ্ছে অজৈব যৌগ। একটু আগে বলছিলাম, জাস্ট লিখে দিচ্ছি। এন্ড দেখো প্রাণ শক্তি মতবাদ নিয়ে সে মানুষজনকে কি ভোগাসটা দিছে বা কি ভয়টা দেখাইছে। সে বলছে জৈব যৌগ সমূহ উদ্ভিদ এবং প্রাণীদেহে বিদ্যমান এক রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে সৃষ্টি হয়। কিসের প্রভাবে? রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে সৃষ্টি হয়। এইটা বইলেই না মানুষের মাথা আওলায় দিছে। রহস্যময় শক্তি, এটা আবার কি শক্তি? বাট এটার কিন্তু কোনো ব্যাখ্যা দেয় নাই সে, এবং বলছে এদেরকে পরীক্ষাগারে তৈরি সম্ভব নয়। এটা মানে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আছে, এদেরকে বাবা তুমি পরীক্ষাগারে তৈরি করতে পারবে না। এটা উদ্ভিদ আর প্রাণী দেহেই তৈরি হয় এবং এটা রহস্য একটা। ঠিক আছে, মানুষের মনে একটা কৌতূহল জাগায় দিচ্ছে। এই কারণে বিজ্ঞানী বার্জেলিয়াসকে বলা হয় কি প্রাণ শক্তি মতবাদের প্রবক্তা। তাইলে দেখো এরপরে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার কি করবে? বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার হচ্ছে এই যে এটা ভুল প্রমাণিত করবে। আর বিজ্ঞানী বার্জেলিয়াস তোমাদের একটু দেখাই, দেখি একটু ছবি আছে মনে হয় আমার ফোনে। বিজ্ঞানী বার্জেলিয়াস, দেখো বিজ্ঞানী বার্জেলিয়াসের একটা ছবি দেখো। এটা হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। দেখা যায়? দেখা যায় ভাই? দেখা যায়? ইয়েস অর নো বইলো। হ্যাঁ, এই যে দেখে রাখো, এটা হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস, তার একটা ছবি পাওয়া গেছে। ওকে,
চেনছো? বিজ্ঞানী বার্জেলিয়াসের ছবিটা দেখে রাখো। ওকে, আসো। খুবই সুদর্শন চেহারার একজন লোক, এবং তারা দেখেই কিন্তু একটা ভাব আসে যে হচ্ছে যে এই লোক হচ্ছে একটু মানুষে মনীষী টাইপের দেখা যায়। হ্যাঁ, ওকে, এখন আসো। এই বিজ্ঞানী বার্জেলিয়াস তো তোমাদের একটা প্রশ্ন করবে, ঘুরায় পেঁচায় প্রশ্ন করবে, যে বলবে হচ্ছে জৈব এবং অজৈব যৌগের নামে, অজৈব যৌগের প্রবক্তাকে। যদি প্রশ্ন করে এবং অজৈব যৌগের প্রবক্তাকে, ঠিক আছে, জৈব এবং অজৈব যৌগের প্রবক্তাকে। আচ্ছা, 1815 বুঝি নেই, আবার বলতেছি। জৈব যৌগ সমূহ উদ্ভিদ এবং প্রাণী দেহে বিদ্যমান, মানে সে বলছে, প্রাণ শক্তি একটা মতবাদ দিচ্ছে যে জৈব যৌগ কি, সে এটা এক্সপ্লানেশন দিচ্ছে মানুষজন, অন্য সকল বিজ্ঞানীদের ডাকায় না, একটা এক্সপ্লানেশন দিচ্ছে জৈব যৌগ জিনিসটা কি। বলছে যে জৈব যৌগ হচ্ছে এমন একটা জিনিস যেটা উদ্ভিদ এবং প্রাণী দেহের ভিতরেই থাকে, এবং এটা উদ্ভিদ এবং প্রাণী দেহের ভিতরেই তৈরি হয়, মানে তুমি বাইরে ল্যাবে তৈরি করতে পারবে না, এবং এটা একটা রহস্যময় শক্তির মাধ্যমে তৈরি হয়, এটাই বলছে। ওকে, এটাই বলছে। ওকে, 1815 বুঝাই দিছি প্রাণ শক্তি মতবাদ। তো এখন তোমার যদি বলা হয় জৈব এবং অজৈব যৌগ প্রবক্তাকে বা জৈব এবং অজৈব যৌগের জনককে, তাহলে উত্তর দিবা কিন্তু বার্জেলিয়াস। একটা প্রশ্ন প্রায় আসে, জৈব এবং অজৈব যৌগের প্রবক্তাকে। হ্যাঁ, উত্তর কি দিবেন? উত্তর দিবেন আস্তে করে বার্জেলিয়াস। হ্যাঁ, উত্তর কি? বার্জেলিয়াস। এখন আসেন বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার কি করছে? ওকে, এই পেজটা কপি করা আছে, সমস্যা নাই। আমি একটু মুছতেছি। হ্যাঁ, এই পেজটা কপি করা আছে, তোমরা টেনশন করো না। আসলে ব্ল্যাক ইয়াতে পড়ানোটা একটু টাফ, বাট ব্ল্যাকে ইয়া কপি করে রাখা লাগে। হ্যাঁ, পিওর ব্ল্যাক যদি নিতে চাই, বোর্ডের ব্ল্যাকটা হচ্ছে পিওর ব্ল্যাক না, বুঝতে পারছো? বোর্ডের ব্ল্যাকটা হচ্ছে ম্যাট ব্ল্যাক। এই ম্যাট ব্ল্যাকে আবার হচ্ছে তোমরা ফিল পাবা না, মানে হচ্ছে পিওর ব্ল্যাকের যে একটা মজা, এই মজাটা ম্যাট ব্ল্যাকে আবার পাবা না। সো একটু ইয়া দিলাম। হ্যাঁ, এখন আসো বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, এটা কিন্তু খ নাম্বারে আসবে প্রশ্ন। হ্যাঁ, খ নাম্বারে আসবে। এখন যে টপিকটা পড়াবো, অনুধাবন নিয়ে অনেকে প্যারায় পড়ো না। হ্যাঁ, আসো বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার বলো আর উহুলার বলো, যাই বলো না কেন। হ্যাঁ, উচ্চারণটা হচ্ছে ভোলার। হ্যাঁ, উচ্চারণটা কি? বিজ্ঞানীর নামের উচ্চারণটা হচ্ছে ফ্রেডরিক ভোলার। এখন ফ্রেডরিক ভোলার কি করছিল? সে হচ্ছে লেড সায়ানাইড, PbCnO2। কেন এখানে 2 দিলাম? কারণ লেডের জারণ মান হচ্ছে +2, বা লেড এই +2 আয়ন, এইখানে এই কারণে আমরা কি দিছি? লেড সায়ানাইডে একটা 2 দিছি। ওকে, লেড সায়ানাইড। এখন আসো, সে কি করছিল? এই লেড সায়ানাইড থেকে সে টার্গেট হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড বানানো। টার্গেট কি তার? টার্গেটটা দেখেন, টার্গেট হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড সলিড বানানো। হ্যাঁ, দানাদার অ্যামোনিয়াম সায়ানাইড বানানো, এটা তার টার্গেট। এই টার্গেট নিয়ে সে ল্যাবে বিক্রিয়া করতে গেছে। এখন কথা হচ্ছে, সে এইটার জন্য কি করলো? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করালো। কার সাথে? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে। এখন বিক্রিয়ায় স্বভাবতই কি তৈরি হবে দেখেন, এখানে কি লেড 2+ আর সায়ানাইড মাইনাস, এখানে কি অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস। দেখো বিক্রিয়া কোনোটা মুখস্থ করা লাগবে না, আমার সাথে পড়ো। প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে, ঠিক আছে? কি বলবা? প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে, দুইজনে মিলে একটা ভালোবাসার বন্ধন তৈরি করবে। এখন এই প্লাসটা কার কাছে যাবে? এই মাইনাসের কাছে যাবে না? তাহলে কি তৈরি করবে ভাইয়া? লেড ক্লোরাইড। এখন Cl2 কেন হইলো? এই দেখো, লেড 2+, আর ক্লোরিন তো একটা মাইনাস, দুইটা ক্লোরিন লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো সায়ানেট, এখানে অ্যামোনিয়াম সায়ানাইড তো মাইনাসই, তাই না? সায়ানাইড কি মাইনাসই না? একটু বললো তোমরা আমাকে, সায়ানাইড তো মাইনাসই, তাইলে এটা কি হবে? অ্যামোনিয়াম সায়ানাইড। এখন কথা হচ্ছে এটা হচ্ছে যেটা তৈরি হয়েছে, এটা হচ্ছে অ্যাকোয়াস তৈরি হয়েছে।
সবগুলোর যদি ভৌত অবস্থা তোমার একটু লিখে দেই, সবগুলোর ভৌত অবস্থা যদি লিখে দেই, লেড সায়ানাইডটা অ্যাকোয়াস নেওয়া হয়েছিল, অর্থাৎ জলীয়। অ্যাকোয়াস মানে কি? জলীয়। লিকুইড ভার্সেস অ্যাকোয়াস পার্থক্য বুঝো তো? লিকুইড মানে হচ্ছে তরল, তরল তো যে কোনো কিছুই হইতে পারে, তরল তো যে কোনো কিছু হইতে পারে। আর এটা হচ্ছে জলীয় মানে পানি মিশ্রিত। এই জায়গাটায় কিন্তু ঝামেলা পড়ো না তোমরা, হ্যাঁ? জলীয় পানি মিশ্রিত। এখন অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডটাও কি করছিল? সে হচ্ছে অ্যাকোয়াস নিছিল। সো এখন দেখো, এখন কথা হচ্ছে এই যে লেড সায়ানাইড, এইটার দিকে আমাদের ফোকাস। কার দিকে ফোকাস? এই লেড সায়ানাইড অ্যাকোয়াস। এখন সে এটা কি করতে চাইছিল? সে এটা করতে চাইছিল এই অ্যামোনিয়াম সায়ানাইড, এটা যে অ্যাকোয়াস আছে, এটাকে হিট দিবে। সে এটাকে হিট দিবে। হিট দিয়ে কি তৈরি করতে চাইছিল? অ্যামোনিয়াম সায়ানাইড এটা সলিড করতে চাইছিল, মানে পানিটাকে উড়াইয়া দিতে চাইছিল, বাষ্পীভূত করতে চাইছিল। কি করতে চাইছিল ভাইয়া? বাষ্পীভূত করতে চাইছিল। বাট সৃষ্টিকর্তার কি লীলা খেলা, সে হচ্ছে ঘুমায় গেছে। এখন ঘুমায় যাওয়ার ফলে কি হয়েছে? এইটা আর হয় নাই, এটা আর হয় নাই। কেন হয় নাই? কারণ হিটটা একটু বেশি পড়ে গেছে। অ্যামোনিয়াম সায়ানাইড এই অ্যাকোয়াসে একটু বেশি হিট পড়ে গেছে। হিটটা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। এখন বেশি হিট পড়ার পরে এটা কি হয়ে গেছে? পুনর্বিন্যাসে চলে গেছে, রিঅ্যারেঞ্জমেন্টে চলে গেছে। ARRANGE, রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়ায় চলে গেছে, যেটাকে আমরা বলি পুনর্বিন্যাস বিক্রিয়া। কি বলি রে ভাই? পুনর্বিন্যাস বিক্রিয়ায় চলে গেছে। পুনর্বিন্যাস মানে কি? নতুন ভাবে সাজা। পুনর্বিন্যাস মানে কি? এই যে উপাদানগুলো আছে, নাইট্রোজেন 2টা আছে, 2টাই থাকবে। হাইড্রোজেন 4টা আছে, 4টাই থাকবে। কার্বন 1টা আছে, অক্সিজেন 1টা আছে, এগুলো একটা করেই থাকবে। নতুন ভাবে, ঠিক আছে, নতুন ভাবে সাজা। একটু খেয়াল করো, সে কি করছে? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি করে ফেলছে, NH2CO NH2। এটাকে কি বলা হয়? ইউরিয়া বলা হয়। আর একটু ভাঙ্গায় যদি লিখি, ইউরিয়া দেখতে এরকম। এই নাইট্রোজেনের কয়টা হাত? নাইট্রোজেন সবচেয়ে বাইরের স্তরে 5টা ইলেকট্রন আছে, বাট নাইট্রোজেনের যোজনী কত? 3। যার যোজনী যত, তার সে কয়টা হাত? বুঝতে পারছো? নাইট্রোজেনের যোজনী 3, তাই নাইট্রোজেনের 3টা হাত। কার্বনের কয়টা হাত? 4টা হাত। তোমাদের আগের চ্যাপ্টারে পড়াইছিলাম কার্বনের যোজনী 4। দেখো 1 2 3 4। এখানে আরেকটা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এখানে 2টা হাইড্রোজেন। এটা হচ্ছে ইউরিয়া। এটা কি বলা হয় রে ভাই? ইউরিয়া। জাস্ট এখন শিখে রাখেন, এটা কি? ইউরিয়া। একটু শিখে রাখেন, ইউরিয়া। এটাকে কি বলা হয়? ইউরিয়া। দেখেন NH2CO NH2, ইউরিয়া চিনছেন? দেখেন NH2 মাঝখানে CO, এটা হচ্ছে ইউরিয়া। দেখেন নাইট্রোজেন কয়টা আছে? নাইট্রোজেন এখানে 2টা না? ইউরিয়া নাইট্রোজেন কয়টা? 2টা। আচ্ছা হাইড্রোজেন কয়টা এখানে? হাইড্রোজেন 1 2 3 4টা। এখানেও হাইড্রোজেন কয়টা রে ভাই? 4টা না? এখানে হাইড্রোজেন কয়টা ভাই? দেখো হাইড্রোজেন কয়টা? 4টা না? নাইট্রোজেন 2টা পাইছি, হাইড্রোজেন কয়টা পাইছি? 4টা পাইছি। দেখো কার্বন একটা, অক্সিজেন একটা, এখানেও কার্বন একটা, অক্সিজেন একটা। জাস্ট অ্যামোনিয়াম সায়ানাইড যেটা ছিল, এটা একটা পুনর্বিন্যাসে চলে গেছে, বা আরো সহজে বলতে গেলে সমানুতে চলে গেছে, সমানুকরণ বিক্রিয়ায় চলে গেছে। সমানুকরণ বিক্রিয়ায় চলে গেছে। কোথায় চলে গেছে ভাইয়া? সমানুকরণ বিক্রিয়ায় চলে গেছে। এবং কি তৈরি হয়েছে ভাইয়া? ইউরিয়া তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ইউরিয়া তৈরি হয়েছে। মাথায় কি ঢুকছে ভাইয়া? মাথায় কি ঢুকছে? অর্থাৎ বেশি হিট হওয়ার ফলে এইটা বাষ্পীভূত না হয়ে এটা একটা পুনর্বিন্যাস বিক্রিয়া হয়ে গেছে, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে নতুন ভাবে সাজছে। এখন রিঅ্যারেঞ্জমেন্টটা কিভাবে হয়েছে এটা তোমাদের লেভেলে দরকার নেই, এটা অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেপ আছে, মেকানিজম আছে, ঠিক আছে? ওকে, সো এখন হচ্ছে এটা কি অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি হয়ে গেছে। ইউরিয়া ছিল না তোমরা? ইউরিয়া সার, ইউরিয়া সার নাম কি শুনছো? ঠিক আছে, বিজ্ঞানী রাহুলের সার লাগবে না, বুঝতে পারছো? ইউরিয়া সার কে চিনো? দেখছো কেউ? আর অ্যামোনিয়াম সায়ানাইডের যদি স্ট্রাকচার দেখতে চাও তোমরা কেউ, অ্যামোনিয়াম সায়ানাইডের স্ট্রাকচারটা একটু দেখে রাখো। NH4C, তারপর হচ্ছে NH4 এর পরে আছে অক্সিজেন, অক্সিজেন, তারপরে C≡N। এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইডের স্ট্রাকচার। কার স্ট্রাকচার ভাইয়া? এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইডের স্ট্রাকচার।
দেখো কিভাবে ছিল, এটা পুনর্বিন্যাস হয়েছে। ওকে, এটা 4টা স্টেপে পুনর্বিন্যাস হয়, এটা তোমাদের দরকার নেই, জাস্ট এইটুক মাথায় রাখো। প্রথমে কি করছিল, লেড সায়ানাইড থেকে, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, কোনটা থেকে তৈরি করতে চাইছিল, লেড সায়ানাইড থেকে, ঠিক আছে। ওকে, দেখো লেড সায়ানাইড থেকে কি তৈরি করতে চাইছিল, সে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে চাইছিল। কি দিছিল সাথে, অ্যামোনিয়াম ক্লোরাইড দিছিল। বাট এই অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়ার ফলে অ্যামোনিয়াম সায়ানাইড তো তৈরি হয়েছে, বাট সে যখন বাষ্পীভূত করতে গেছে হিটটা বেশি পড়ে গেছে, এবং হিটটা যখন বেশি পড়ে গেছে তখন কি তৈরি হয়ে গেছে, ইউরিয়া তৈরি হয়ে গেছে। এখন এই রাউলি, বিজ্ঞানী রাউলি, একটু বুঝো হিস্টোরিটা বুঝো, ঠিক আছে, হিস্টোরিটা বুঝো। বিজ্ঞানী রাউলি, ঠিক আছে, বিজ্ঞানী রাউলি অনেক আগেই সে কি করে রাখছিল, মানব মূত্র থেকে ইউরিয়া আহরণ করে রাখছিল। মানে সে ইউরিয়া যে একটা জৈব যৌগ, এটা প্রমাণিত। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, ভাই এই যে ইউরিয়া যে জৈব যৌগ, এটা আবার বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার কেমনে বুঝলো? কারণ বিজ্ঞানী রাউলি মানব মূত্র থেকে যে ইউরিয়া আহরণ করে রাখছিল, এটা অনেক আগেই প্রমাণিত হয়েছিল, এটা ইউরিয়া জৈব যৌগ। কিন্তু হচ্ছে ইউরিয়া যে অজৈব যৌগ থেকে তৈরি করা যায়, এটা জীবনে কেউ জানতো না। এটা কি কেউ জানতো না। তো বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার হঠাৎ দেখো এই লেড সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড, এগুলো কি অজৈব যৌগ, এটা কি অজৈব যৌগ। সো অজৈব যৌগ থেকে কি হয়ে গেছে, জৈব যৌগ তৈরি হয়ে গেছে। এবং এটা কই তৈরি হয়েছে বলতো, কই তৈরি হয়েছে, পরীক্ষাগারে না, কই তৈরি হয়েছে, পরীক্ষাগারে। সো বিজ্ঞানী, আমাদের আগের যে বিজ্ঞানী ছিল বার্জেলিয়াস বলছিল পরীক্ষাগারে জীবনে বাবা তৈরি করতে পারবা না। বাট বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার ঘুমের থেকে উঠা তো যা, মে তো হিরো বান গিয়া আজ, ঠিক আছে, ঘুমই ভালো। ওকে, সো বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার সে হিরো হয়ে গেল জৈব যৌগ আবিষ্কার করে। সে দুইটা কাজ করছে। বিজ্ঞানী যে আমাদের বার্জেলিয়াস, তার প্রাণ শক্তি মতবাদ যেটা ছিল, প্রাণ শক্তি মতবাদে ভুল প্রমাণিত করছে। আরেকটা কাজ করছে, সে জৈব যৌগের যে সে প্রথম ল্যাবরেটরিতে জৈব যৌগ আবিষ্কার করছে, এন্ড তাকে কি বলা হয়, জৈব যৌগের জনক বলা হয়। এই লোক না হইলে হয়তো বা তোমাদের এত বিক্রিয়া ফরা লাগতো না, বাট এই লোকের এক ঘুম তোমার এত বিক্রিয়া পড়া লাগতেছে। আসো, সমস্যা নাই, ঠিক আছে। এখন কি আমরা নতুন জৈব যৌগ আবিষ্কার করতে পারবো? ইয়েস, নাইলে সায়েন্স কেন, অবশ্যই আবিষ্কার করতে পারবা। জৈব যৌগের মানে আবিষ্কার করার শেষ নাই, জৈব যৌগের ফিল্ড অনেক। এখন দেখবা আর কি আমরা জৈব যৌগের বৈশিষ্ট্য পড়বো বা জৈব যৌগের বিভিন্ন জিনিস পড়বো। সো জৈব যৌগের ফিল্ডের অভাব নাই, হ্যাঁ, জৈব যৌগের ফিল্ডের অভাব নাই। ওকে, জৈব যৌগের অনেক ফিল্ড, জৈব যৌগের অনেক ফিল্ড, জৈব যৌগের ফিল্ডের অভাব নেই। সো সবার কি এইটুক মাথায় ঢুকছে? এখন আসো আরো কিছু গুরুত্বপূর্ণ পড়ালেখায় ঢুকবো আমরা। দাঁড়াও, আমি একবারে কয়েকটা পেজ কপি করে নিই। আজকে একটু আবেগের বশে ভুল হয়ে যাচ্ছে, পেজ কপি করতে ভুলে যাচ্ছি। একসাথে অনেকগুলো পেজ আমি কপি করে রাখবো এখন, তারপরে পড়াচ্ছি। এখন আসো হেডিং দাও জৈব যৌগের বৈশিষ্ট্য, ঠিক আছে। জৈব যৌগের বৈশিষ্ট্য হেডিং দাও তোমরা, হ্যাঁ। অনেকগুলো পেজ কপি করে নি। এই তোমরা বোর হচ্ছ না তো? ভাইয়ারা বইলো, আসো হেডিং দাও জৈব যৌগের বৈশিষ্ট্য, হ্যাঁ। জৈব যৌগের বৈশিষ্ট্য সব বুঝবা, সব চিনে যাবা, জৈব যৌগ অজৈব যৌগ সব বুঝে যাবা। তো বৈশিষ্ট্য বুঝার আগে আগে জৈব যৌগ জিনিসটা কি সেটা আগে বোঝা লাগবে, হ্যাঁ। হোয়াট ইজ জৈব যৌগ, হ্যাঁ। সো আমরা জৈব যৌগের বৈশিষ্ট্য বুঝার আগে আগে জৈব যৌগ জিনিসটা কি সেটা চিনবো। সো বৈশিষ্ট্য আগে লেখো না, আগে জৈব যৌগ কি। সো জৈব যৌগকে যদি তুমি এক কথায় বলতে চাও, এটা হচ্ছে হাইড্রোকার্বন বলা হয়। কি বলা হয়? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন এবং এদের থেকে এদের জাতক সমূহকে
হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে জৈব যৌগ বলা হয়। এখন জাতককে এটা বুঝাচ্ছি, জাতক সমূহকে জৈব যৌগ বলা হয়। লেখো আগে এটা, হ্যাঁ, হাইড্রোকার্বন এদের জাতক সমূহকে জৈব যৌগ বলা হয়। আচ্ছা, হাইড্রোকার্বন কি সেটা আগে বুঝাচ্ছি। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ। হাইড্রোকার্বন জিনিসটা কি? কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে। এই কার্বন আর হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগই কি? জৈব যৌগ। ঠিক আছে, আমরা যদি বলি হাইড্রোকার্বন জিনিসটা কি, হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত জৈব যৌগ। আচ্ছা, এখন ভাই এদের জাতকটা কি? ধরো জাতক মানে হচ্ছে এক কথায় যদি বলি বাচ্চা কাচ্চা। জাতক মানে কি? বাচ্চা কাচ্চা। ধরো সাকিব ভাইয়ের জাতক কে? সাকিব ভাইয়া থেকে যে তৈরি হয়েছে, পৃথিবীতে সকল মানুষকে সৃষ্টিকর্তা তৈরি হয়েছে, বাট সাকিব ভাইয়ের জাতক যদি বলো, সাকিব ভাইয়ের জাতককে আরিশ, তাই না? আমার থেকে মানে আমার উত্তরাধিকার বা সৃষ্টিকর্তার কৃপায় আরিশ আসছে। সো জৈব যৌগ থেকে যেটা তৈরি হবে বা কার্বন বা হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ থেকে যে যৌগ তৈরি হবে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। যেমন যদি বলি এই যে মিথেন, মিথেন কি তোমরা নাম তো শুনছো, যে বাচ্চা থেকে বাচ্চা আছে 9, 10 একটা যৌগের নাম তো চিনো, মিথেন। ঠিক আছে, মিথেন। ঠিক আছে, মিথেন। এখন দেখো, ঠিক আছে, মিথেনে যদি তুমি হচ্ছে এই যে ইউভি সূর্যলোক আর হচ্ছে তুমি ক্লোরিন অ্যাড করো, তাহলে দেখবে এক পর্যায়ে গিয়ে কার্বন টেট্রাক্লোরাইড পাবা, CCl4। কি পাবা? CCl4। এখন কথা হচ্ছে এই যে তোমার ইয়া থেকে যে তৈরি হইলো, এই হাইড্রোকার্বন থেকে যে জাতকটা তৈরি হইলো, এটা কি তোমার জৈব যৌগ। ঠিক আছে, হাইড্রোকার্বন থেকে যেটা তৈরি হয় সেটাও কি জৈব যৌগ। হাইড্রোকার্বনের জাতক সমূহ জৈব যৌগ। সো এই জাতক সমূহ মূলত কি কি হইতে পারে? কার্বন হাইড্রোজেন ছাড়াও, ঠিক আছে, সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, এই যৌগগুলো হইতে পারে। কি হইতে পারে? আবার সাথে হ্যালোজেন গ্রুপ চিহ্ন তো তোমরা। হ্যালোজেনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স। এক্স ইকুয়াল টু আমরা কি জানি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আর কি হবে? আয়োডিন। একটু খেয়াল করো, হ্যালোজেন গ্রুপ কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন দেখো এই যে এটা আসে হাইড্রোকার্বনের জাতক সমূহ, মানে কার্বন হাইড্রোজেন ছাড়াও আর কোন কোন যৌগ থাকতে পারে? সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন। কোন কোন যৌগ থাকতে পারে? সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন। এখন এটা কিভাবে মনে রাখবা? তোমরা সাকিব ভাইয়ের কাছে কি পড়তে আসছো রে ভাই? সাকিব ভাইয়ের কাছে কি তোমরা কি পড়তে আসছো? ঠিক আছে, সাকিব ভাইয়ের কাছে জৈব যৌগ পড়তে আসছো, তাই না? ঠিক আছে, সাকিব ভাইয়ের কাছে কি পড়তে আসছো তোমরা? জৈব যৌগ পড়তে আসছো, তাই না? তো সাকিব ভাইয়া ধরো তোমাকে জৈব যৌগ এমন ভাবে খাওয়াইয়া দিব যেন আর জীবনে না ভুলো। তো ধরলাম আমি তোমাকে চামচ দিয়ে তোমাকে জৈব যৌগ খাওয়াইয়া দিব। কি দিয়ে? চামচ দিয়ে হাইড্রোকার্বন গিলাইয়া দিব। হ্যাঁ, এন্ড তুমি বললাম না ভাই, আমার বেবি ছাড়া আমাকে কেউ চামচ দিয়ে হাইড্রোকার্বন খাওয়াইতে পারবে না। আমি বললাম না বেটা, আমি তোরে খাওয়াইয়া দিব, কেমিস্ট্রি নোবেল সাবজেক্ট, আমি তোরে জৈব যৌগ এমন ভাবে শিখাবো, খাওয়াইয়া দিব। সো তুমি বললাম না, তোমার সাথে আমার সাথে একটা, আমি বলতেছি তোমাকে চামচ দিয়ে খাওয়াইয়া দিব, তুমি বলতেছো না। আমি বলতেছি চামচ দিয়ে খাওয়াইয়া দিব, তুমি বলতেছো না। এই দেখো, কার্বন হাইড্রোজেন এরপরে কি আসে? স্পোন। মনে রাখার কৌশল, এটা এত বেশি এমসিকিউতে আসে এডমিশনে। কার্বন হাইড্রোজেন এরপরে কি? স্পোন, মানে সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন। কি? স্পোন। যদিও বানান ভুল টুল থাকতে পারে, বাট স্পোন বুঝে নিও, চামচ। আর তুমি বলতেছো না, ক্রস। তো কেমিস্ট্রিতে এই না তো সেই না, না কেমিস্ট্রিতে কি এই না সেই না? কেমিস্ট্রিতে এই না মানে কি? ক্রস, তাই না? ঠিক আছে, এই না মানে কি? ক্রস, মানে হচ্ছে হ্যালোজেন। ঠিক আছে, ক্রস মানে কি? হ্যালোজেন গ্রুপ এক্স, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আশা করি এই যে এই জাতকগুলো আর জীবনে ভুলবা না। কি কি জাতক থাকতে পারে এটা কিন্তু আশা করি আর জীবনে ভুলবা না, তাই না? আর জীবনে ভুলবা না আশা করি। ওকে, তা হাইড্রোকার্বন এদের জাতক সমূহকে কি বলা হয়? জৈব যৌগ বলা হয়। ওকে, ডান। এখন কিছু কিছু যৌগ আছে কার্বন হাইড্রোজেন থাকা সত্ত্বেও অজৈব যৌগ। ঠিক আছে, কিছু ব্যতিক্রম তো পড়াই লাগবে। ঠিক আছে, কিছু ব্যতিক্রম তো পড়াই লাগবে। সো আসেন পড়ি। কার্বন থাকলেই যে জৈব যৌগ হবে এমন না। কার্বন থাকা সত্ত্বেও, এটা প্রচুর এমসিকিউতে আসে, কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ। হ্যাঁ, অজৈব যৌগ। কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ। হ্যাঁ, এখন দেখো এটা কি? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড,
ক্যালসিয়াম কার্বাইড CaC2, একটু খেয়াল করো, ক্যালসিয়াম কার্বাইড CaC2। তারপর দেখো পটাশিয়াম সায়ানাইড, কার্বন আছে, হ্যাঁ। তারপর নিকেল কার্বনিল NiCO4, নিকেল কার্বনিল অজৈব যৌগ, হ্যাঁ। তারপর আয়রন কার্বনিল FeCO5, ঠিক আছে, এরা কি অজৈব যৌগ, একটু মাথায় রাখবা, হ্যাঁ। এরা কি তোমার হচ্ছে কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ। দেখো কার্বন আছে অজৈব যৌগ, আবার কার্বন হাইড্রোজেন না থাকলেও মানে অনেক অজৈব যৌগ আছে, বাট এইগুলো পরীক্ষায় আসে কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ। আবার দেখো হাইড্রোজেন নাই তাও জৈব যৌগ হবে, কারণ আমরা তো পড়ছি হাইড্রোকার্বন মানেই জৈব যৌগ, কার্বন হাইড্রোজেন থাকতে হবে, বাট হাইড্রোজেন না থাকা সত্ত্বেও হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, হ্যাঁ, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কারা? দেখো CCl3NO2, এটা পরীক্ষায় এত পাবা মানে হচ্ছে কল্পনার বাইরে। এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস। তোমরা কি কখনো মিছিল মিটিং এ গেছো? অবশ্যই এখন তো আর মিছিল মিটিং হয় না। তোমরা দেখবা হচ্ছে যারা মিছিল মিটিং এ দৌড়ায়, ঠিক আছে, বা হচ্ছে সরকার বিরোধী কোনো মিছিল করে বা দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, পুলিশ এখানে কি করে, যখন সবাই মিছিল নিয়ে আসে পুলিশ টিস টিস করে একটা ধোয়ার মতো কি জানি মারে, তাই না? এটাকে বলা হয় টিয়ার শেল। কি নিক্ষেপ করে ভাইয়া? টিয়ার শেল নিক্ষেপ করে, ঠিক আছে। টিয়ার শেলের বাংলা হচ্ছে, টিয়ার মানে হচ্ছে চোখের জল, ঠিক আছে, আর শেল মানে হচ্ছে, এই টিয়ার শেল মানে হচ্ছে চোখের জল বা কাঁদুনে গ্যাস, ঠিক আছে। সো এই ক্লোরোপিক্রিন CCl3NO2, এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন, বা এটার কাজ কি? এটা হচ্ছে টিয়ার শেল হিসেবে কাজ করে বা কাঁদুনে গ্যাস। তো টিয়ার শেলের মূল উপাদানই হচ্ছে এইটা, কাঁদুনে গ্যাস। অনেকবার পাবা তোমরা, হ্যাঁ, অনেক পাবা। এটার নাম কি? কাঁদুনে গ্যাস, একটু মাথায় রাখবা, হ্যাঁ। টিয়ার শেলের মূল উপাদান হচ্ছে কাঁদুনে গ্যাস, ঠিক আছে, কাঁদুনে গ্যাস। এখন আসো পরেরটা যদি আসি, ফসজিন গ্যাস COCl2, এটার নাম হচ্ছে ফসজিন গ্যাস। এটার নাম কি? ফসজিন গ্যাস কি কাজটা করে ভাই? ফসজিন গ্যাস যে কাজটা করে সেটা হচ্ছে, এটা যদি মানুষ তার নিঃশ্বাসের মাধ্যমে নেয়, মুহূর্তের ভিতরেই ওই মানুষটা মারা যাবে, অর্থাৎ মানুষকে মারে। এটাও পরীক্ষায় অনেক আসে, মানুষ মারে, ঠিক আছে। আবার আমাদের ফ্রিজে, এই যে রেফ্রিজারেটর বলো, এসি বলো, এরোসল বলো, এগুলোতে একটা প্রধান উপাদান থাকে CFC গ্যাস। এটার নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এখানে কোনো হাইড্রোজেন থাকে না, হ্যাঁ, ক্লোরোফ্লোরোকার্বন CFC গ্যাস, হ্যাঁ। এটার পূর্ণরূপ কি? ক্লোরো, CHLOR, ক্লোরো, তারপরে ফ্লোরো, FLOR, ফ্লোরো, তারপরে কি? কার্বন, ক্লোরোফ্লোরোকার্বন। কি পড়বো ভাই? ক্লোরোফ্লোরোকার্বন। CFCর ফুল মিনিং কি? ক্লোরোফ্লোরোকার্বন। এখানে দেখবে হাইড্রোজেন নাই, ঠিক আছে। CFC গ্যাস, এগুলো হচ্ছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, তো তোমাকে যদি কখনো প্রশ্ন করে হাইড্রোজেন না থাকা সত্ত্বেও কোনটি জৈব যৌগ, উত্তর হচ্ছে CFC গ্যাস। ওকে, ডান। আবার হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এই দেখো একটু আগে যে তৈরি করছি CCl4, এগুলো কি হাইড্রোজেন নাই, তাও এরা কি জৈব যৌগ। ওকে, ডান। তাহলে জৈব যৌগ জিনিসটা কি আমরা বুঝতে পারছি তো, অর্থাৎ কার্বন হাইড্রোজেন ছাড়াও এদের জাতক দিয়ে যে যৌগ গঠিত হয় সেটা হচ্ছে জৈব যৌগ। কার্বন হাইড্রোজেন ছাড়াও এদের জাতক দিয়ে যে যৌগটা তৈরি হয়, ঠিক আছে, এটাই কি? জৈব যৌগ। এখন আসো, জৈব যৌগের কিছু বৈশিষ্ট্য আছে। জৈব যৌগ পড়তেছো, এটার যদি বৈশিষ্ট্য যদি না পারো তাহলে কেমনে হবে, ঠিক আছে। দেখো, জৈব যৌগের বৈশিষ্ট্য বোঝার জন্য ভাই একটা কবিতা পড়াই, ঠিক আছে, তো কবিতাটি লিখেছেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আর সুর করেছেন আমাদের বিখ্যাত সুরকার হিরো আলম, ঠিক আছে। জৈব যৌগের নিয়ে একটা কবিতা আছে, কবিতাটি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প আর সুর করেছেন হিরো আলম। তো আমার সাথে একটু কবিতাটা পড়ো। সেটা হচ্ছে, বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রবণে দ্রবণী, দহনে নেই অবশেষ, অপরিবাহী হলেও মন্থর বেশ। এখন আসো ভাই, এটা কিছুই বুঝলাম না, একটু বলেন। তাও বলতেছি, জৈব যৌগের বৈশিষ্ট্য, হ্যাঁ, জৈব যৌগের বৈশিষ্ট্য খেয়াল করেন। জৈব যৌগের বৈশিষ্ট্য দেখেন,
প্রথমতই কি বলবেন? বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী। বিশাল রাজ্যের, কবিতাটি কে লিখেছেন বলবেন সবাই? বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী। সমযোজী। আর কে সুর করেছেন বলবেন সবাই, কমেন্টে জানান। হ্যাঁ, নিজ নিজ দ্রবণে দ্রবণী, নিজ নিজ দ্রবণে দ্রবণী, দহনে নেই অবশেষ, অবশেষ অপরিবাহী হলেও মন্থর বেশ। দেখেন কবিতাটা দিয়ে একবারে সব বৈশিষ্ট্য হয়ে যাবে। দেখেন বলি আমরা সবাই, বিশাল রাজ্য মানে জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষ, প্রায় 80 লক্ষেরও বেশি। জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে প্রায় 80 লক্ষ। তা 80 লক্ষ হইতেই পারে ভাই, এটা কেন বিশাল রাজ্য বললেন? অজৈব যৌগের সংখ্যা জানো তোমরা? অজৈব যৌগ, এই ভাইয়ারা অজৈব যৌগের সংখ্যা জানো? অজৈব যৌগ মাত্র 1 লক্ষ। মাত্র কত? 1 লাখ। অজৈব যৌগ কত? প্রায়, জৈব যৌগ হচ্ছে প্রায় 80 লক্ষ, অজৈব যৌগ যেখানে মাত্র 1 লাখ। অজৈব যৌগ যেখানে মাত্র কত? 1 লাখ। এখন আসেন বন্ধনে সমযোজী মানে হচ্ছে জৈব যৌগের বন্ধনটা কি? জৈব যৌগ হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ। জৈব যৌগের সকল কিছু সমযোজী বন্ধনে আবদ্ধ। কি বন্ধনে ভাইয়া? সমযোজী বন্ধনে আবদ্ধ। নিজ নিজ দ্রবণে দ্রবণী। এখন জৈব যৌগ হচ্ছে অপোলার। জৈব যৌগটা কি? অপোলার। অপোলার। এখন অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। জৈব যৌগ কি? অপোলার। এখন অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। আমরা জানি এটা কথা আছে, লাইক ডিজলভস লাইক, তোমাদের দ্রাব্যতাতে পড়ানো হয়েছে। লাইক ডিজলভস লাইক, অর্থাৎ সমজাতীয় পদার্থ সমজাতীয় পদার্থে দ্রবীভূত হয়। অর্থাৎ অপোলার যৌগ, জৈব যৌগ যেহেতু নিজে অপোলার, অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। কোথায় দ্রবীভূত হবে? অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। কোথায় দ্রবীভূত হবে? অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। সো আমরা জানি জৈব যৌগগুলা কি? অপোলার। অপোলার যৌগ কোথায় দ্রবীভূত হবে? অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। অপোলার যৌগ কোথায় দ্রবীভূত হবে রে ভাই? অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। দহনে নিয়ে অবশেষ, অর্থাৎ জৈব যৌগকে তুমি যদি দহন বিক্রিয়া করাও, মানে দহন বিক্রিয়া কার উপস্থিতিতে হয় বলো তো? দহন বিক্রিয়া কার উপস্থিতিতে হয়? তোমরা একটু কমেন্ট করে জানাও ভাইয়াকে, দহন বিক্রিয়া কার উপস্থিতিতে হয়? দহন বিক্রিয়া কার উপস্থিতিতে হয়? ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও। দহন বিক্রিয়া আমরা জানি অক্সিজেনের উপস্থিত হয়, 9 10 পড়া। সো অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করাও এর কোনো অবশেষ থাকবে না। দহনে নেই অবশেষ, অক্সিজেনের সাথে বিক্রিয়া করালে এর কোনো অবশেষ থাকবে না। তারপর দেখো জৈব যৌগগুলা কি? অপরিবাহী, মানে কি বিদ্যুৎ পরিবহন করবে না। অপরিবাহী মানে কি? এরা বিদ্যুৎ পরিবহন করবে না। একটু বুঝছো, এরা কি? বিদ্যুৎ পরিবহন করবে না, বিদ্যুৎ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহন করে না। অপরিবাহী মানে কি রে ভাই? বিদ্যুৎ পরিবহন করে না। অপরিবাহী মানে কি? বিদ্যুৎ পরিবহন করে না। আর মন্থর বেশ মানে, মন্থর মানে কি? এদের বিক্রিয়ার হার, দেখবা বিক্রিয়ার হার কি? এদের বিক্রিয়ার হার কম। তোমাদের যখন আমি রাসায়নিক পরিবর্তন করাবো তখন বিক্রিয়ার হার পড়াবো, যদিও শর্ট সিলেবাসে এটা নাই, বাট ভাইয়া তো ফুল সিলেবাস পড়াবো ইনশাল্লাহ, ফুল সিলেবাসে থাকবে। বিক্রিয়ার হার কম, এই রিঅ্যাকশন রেটটা কি? কম, মানে খুব আস্তে আস্তে বিক্রিয়া হয়। এই যে জৈব যৌগের যে বিক্রিয়াগুলো আছে এগুলো কি হয়? খুবই আস্তে আস্তে হয়, ধীর গতি, মন্থর বেশ। দেখো এক কবিতা দিয়ে কতগুলো মুখস্থ করে ফেলতেছি, তাহলে কবিতাটাই কি ভালো না? তাহলে দেখো বিশাল রাজ্য মানে হচ্ছে 80 লক্ষ, বন্ধনে সমযোজী মানে সমযোজী বন্ধনে, নিজ নিজ দ্রবণে দ্রবণী, অর্থাৎ জৈব যৌগ অপোলার, অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। তারপরে হচ্ছে আমরা জানি দহনে নেই অবশেষ, মানে জৈব যৌগকে যদি দহন করি তাহলে কোনো অবশেষ পাওয়া যাবে না। অপরিবাহী হলেও মন্থর বেশ, মানে জৈব যৌগের সমূহ অপরিবাহী এবং জৈব যৌগের বিক্রিয়াগুলো কি? অনেক রিঅ্যাকশন রেট স্লো বা মন্থর প্রকৃতির হয়ে থাকে। বোঝা গেছে? দেখো 1 2 3 4 5 6, 6টা বৈশিষ্ট্য কিন্তু চুটকিতে হয়ে গেছে। মাথায় ঢুকছে? সবার লেখা হইছে? মাথায় ঢুকছে? সবার লেখা হইছে? সবাই একটু কমেন্টে জানাও। এই সাইকেল থেকে সাকিব ভাইয়ের ছাত্রছাত্রীরা চিল মোডে থাকবে, বুঝতে পারছো?
রসায়ন নোবেল সাবজেক্ট, নোবেল সাবজেক্টের তোমরা নোবেল স্টুডেন্ট। ওকে, 4 নাম্বার লাইনটা অবশ্যই আবার 1 2 3 4 দহন বিক্রিয়া করাইলে, মানে তুমি যদি জৈব যৌগকে পুরাও তাহলে কোনো অবশেষ পাওয়া যাবে না, বুঝতে পারছো? মানে জৈব যৌগের কোনো অবশেষ পাওয়া যাবে না, সম্পূর্ণ শেষ হয়ে যাবে, সম্পূর্ণ শেষ হয়ে যাবে, সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এখন আসো পরেরটাই যাই, পরেরটাই যাই। ওকে, পরেরটাই যাই। এখন আসো খেয়াল করো, আমরা গেলাম জৈব যৌগের বৈশিষ্ট্য। এখন আসো, এই যে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে না ভাই, অজৈব যৌগের সংখ্যা মাত্র 1 লাখ, জৈব যৌগের সংখ্যা 80 লাখ, জৈব যৌগের সংখ্যা এত হওয়ার কারণটা কি? ঠিক আছে, জৈব যৌগের সংখ্যা এত হওয়ার কারণটা কি ভাই? প্রশ্ন জাগে কিনা বলো ভাই, বলেন না জৈব যৌগের সংখ্যা এত হওয়ার কারণ কি? তো চলো এখন জৈব যৌগের সংখ্যা এত কেন সেটাই আমরা দেখব। জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ, জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ মানে এত বেশি হওয়ার কারণটা কি? জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ 4টা কারণ আছে, এর ভিতরে 3টা মেইন। ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম নাম্বার 1, এটা হচ্ছে ক্যাটেনেশন। এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, ক্যাটেনেশন, বুঝাচ্ছি ক্যাটেনেশন কি। তারপর 2 নাম্বারটা হচ্ছে সমানুতা, সমানুতা। 3 নাম্বারটা হচ্ছে পলিমারকরণ, করণ। তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা আর এক্সপ্লেইন করার দরকার হয় না, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন আর ক্যাটেনেশন একসাথেই এক্সপ্লেইন করা যায়। তো জৈব যৌগের সংখ্যা এত হওয়ার কারণটা কি? এই 4টা রিজন, এই 4টা জিনিস কি বুঝাচ্ছি ভাইয়া, টেনশন করার কোনো কারণ নেই ভাইয়া, বুঝাচ্ছি। জৈব যৌগের সংখ্যা এত হওয়ার কারণটা কি? নাম্বার 1 ক্যাটেনেশন, নাম্বার 1 কি? ক্যাটেনেশন। ঠিক আছে, এই জাওয়াদ লাবিব, তুমি কি 23 ব্যাচের নাকি 24 ব্যাচের? এখানে কি করো? তারপরে দেখো সমানুতা, পলিমারকরণ, সমযোজী বন্ধন। ঠিক আছে, ক্যাটেনেশন, সমানুতা, পলিমারকরণ, সমযোজী বন্ধন, তাই না? ক্যাটেনেশন, সমানুতা, পলিমারকরণ, সমযোজী বন্ধন। মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো, হ্যাঁ মুখস্থ করে ফেলো। ক্যাটেনেশন, সমানুতা, পলিমারকরণ, সমযোজী বন্ধন। এখন আসো, ক্যাটেনেশন জিনিসটা কি? দেখো জৈব যৌগের ভিতরে সমযোজী বন্ধন আছে, কারণ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে, এটা তোমরা আগেই পড়ে আসছো। সমযোজী বন্ধন জিনিসটা কি? আর কার্বন ও অধাতু, হাইড্রোজেনও কি ভাই? অধাতু। সো অধাতু অধাতুর ভিতরে তো সমযোজী বন্ধন হবেই, প্যারা নেওয়ার কোনো কারণ নাই। এখন আসো, ক্যাটেনেশন জিনিসটা কি? ক্যাটেনেশন হচ্ছে এই যে কার্বন শিকলটা বড় করার যে প্রক্রিয়া, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হইতে পারে। এখন কার্বনের যোজনী কত বলো তো? কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী কিন্তু 4, তাই না? চতুর্যোজ্যতা। জৈব যৌগে কার্বনের যোজনী কত? 4, আমরা জানি 4, বা কার্বনের 4টা হাত আছে। কয়টা হাত? 4টা হাত। মানে কি, এখন একটা কার্বন কি 4টা হাত আছে, এই 4টা হাতে সে কি করতে পারে? অনেক কার্বনের সাথে যুক্ত হইতে পারে, হাইড্রোজেনের সাথেও যুক্ত হইতে পারে। বাট এই ক্যাটেনেশন জিনিসটা কি? একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে লম্বা শিকল তৈরি করবে। কি করবে? একটা কার্বন আরেকটা কার্বনের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হবে, যুক্ত হয়ে কি করবে ভাই? লম্বা শিকল, লম্বা শিকল তৈরি করবে। কি করবে ভাই? লম্বা শিকল তৈরি করবে। এন্ড এই লম্বা শিকল তৈরি করে কি করবে? ধরো 2টা কার্বন মিলে একটা যৌগ গঠন করে ফেলতেছে, এটা কি হয়? ইথেন হয়ে যায়। যদি শুধু অ্যালকেন ধরি, 3টা কার্বন মিলে যৌগ গঠন করে ফেলে, আরেকটা যৌগ হয়ে গেছে। এখন তারা চিন্তা করলো না, আমরা 4 জন মিলে যৌগ গঠন করবো, 4টা কার্বন মিলে আরেকটা যৌগ হয়ে গেছে। এই ক্যাটেনেশনের ফলেই তো অনেক যৌগ হয়ে গেছে না? এক মুহূর্তের ভিতরেই দেখো আমি কতগুলো যৌগ বানায় ফেলছি। 3টা দিয়ে বানাইতে পারো, 4টা দিয়ে বানাইতে পারো, 5টা দিয়ে বানাইতে পারো, আবার 3টা দিয়ে অনেক রকমের বানাইতে পারো। দেখো 4টা দিয়ে, ধরো তুমি 4টা দিয়ে অনেক রকমের বানাইতে পারো। ধরো হচ্ছে 4 জন সরল রৈখিক ভাবে যুক্ত হইলো, আর না চিন্তা করলো 1 কার্বনের লেজে সবাই যুক্ত হব, 1 কার্বনের লেজে সবাই যুক্ত হইলো। আবার এরকম চিন্তা করলো যে হচ্ছে আমরা হচ্ছে 2 জন এই কার্বনের লেজে যুক্ত হব, আর আরেকজন এইভাবে যুক্ত হব। বিভিন্ন ভাবে যুক্ত হইতে পারে। অবশ্যই এটা একই জিনিস, এটা একই জিনিস, তো আলাদাভাবে লেখার দরকার নাই। সো একাধিক যৌগ গঠন করা সম্ভব এই ক্যাটেনেশনের মাধ্যমে। বুঝা গেছে মাথাটা? সো যত সংখ্যক প্রয়োজন, 3টা 4টা 5টা 6টা 10টা,
12টা 14টা 15টা যত সংখ্যক প্রয়োজন এরা যৌগ গঠন করতে পারে। ক্যাটেনেশন জিনিসটা কি মাথায় ঢুকছে আপনাদের? স্যার ক্যাটেনেশন জিনিসটা মাথায় ঢুকছে? হ্যাঁ, ক্যাটেনেশনের ক্ষেত্রে কার্বনের সাথে কার্বনই যুক্ত হয়। ক্যাটেনেশনে কার্বনের সাথে কার্বনই যুক্ত হয়। আদনান শাহরিয়ার, কার্বনের সাথে কার্বনই যুক্ত হয়। আবার বুঝাবো, সমস্যা নাই, না বুঝলে আবার বুঝাবো। ক্যাটেনেশন জিনিসটা কি দেখো, আরেকবার বলতেছি, ক্যাটেনেশন জিনিসটা কি? ক্যাটেনেশন জিনিসটা হচ্ছে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তারা কি করবে? বন্ধন গঠন করবে বা নতুন যৌগ তৈরি করবে। দেখো, কার্বন শিকল বড় করার প্রক্রিয়া। ক্যাটেনেশন জিনিসটা কি? কার্বন শিকল, ধরো একটা কার্বন আছে, এখন 2টা কার্বন তৈরি হইলো, এই যে আরেকটা যৌগ তৈরি হইলো। আবার কার্বন শিকল বড় হইলো, 3টা কার্বন তৈরি হইলো, আরেকটা যৌগ তৈরি হইলো। 4টা কার্বন তৈরি হইলো, 4টা কার্বন মিলে আরেকটা যৌগ তৈরি করলো। মানে কার্বন শিকল বড় করার মাধ্যমে এইভাবে মনে করো 50টা কার্বন মিলাও যৌগ গঠন করতে পারে, 60টা কার্বন মিলাও যৌগ গঠন করতে পারে, 70টা কার্বন মিলাও যৌগ গঠন করতে পারে। তোমাদের একটা ইয়া দেখাই, 60টা কার্বন মিলে একটা যৌগ গঠন হয়, যেটাকে ফুলারিন বলা হয়। তোমাদের একটা পিকচার দেখাই আমি। এই দেখো, ক্যাটেনেশনের একটা পিকচার দেখাই। এই দেখো, দেখো দেখতে পারো কিনা? এই যে কার্বন 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 যুক্ত হচ্ছে, শুধু এটা হচ্ছে একটা ক্যাটেনেশনের উদাহরণ। তোমাদের বইয়েও পাবা, এটাকে ফুলারিন বলা হয়। দেখছো কিভাবে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়েছে? হ্যাঁ, জৈব যৌগের প্রান্তপল সবসময় কার্বনের যোজনী 4। এটার নাম হচ্ছে বুকমিনস্টার ফুলারেন্স বা বাকি বল। বুঝে গেছে? এটাকে এইভাবেও দেখানো যাইতে পারে, এটাকে এইভাবেও দেখানো যাইতে পারে, এটাকে এইভাবেও দেখানো যাইতে পারে। বুঝে গেছে? সো ক্যাটেনেশন জিনিসটা কি? কার্বন শিকল পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় যৌগ তৈরি করার প্রক্রিয়া। বুঝতে পারছো? কার্বনের সাথে পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় যৌগ তৈরির প্রক্রিয়া। ওকে, কার্বনের সাথে যুক্ত হয়ে বড় যৌগ তৈরি হওয়ার প্রক্রিয়া। আচ্ছা, এখন আসো ক্যাটেনেশন। ক্যাটেনেশন নিয়ে কিছু প্রশ্ন আসে। ক্যাটেনেশনের একটা রূপভেদ আছে বা একটা প্রকার আছে যেটাকে বলা হয় ফুলারিন্স। ধরো হচ্ছে ক্যাটেনেশন তো অসীম সংখ্যক কার্বন পরমাণু নিজেদের সাথে যুক্ত হইতে পারে, অসীম সংখ্যক, তাই না? এখন দেখো, এখন দেখো, ঠিক আছে, এখন দেখো, এখন দেখো, যদি 30টা কার্বন থেকে 70টা কার্বনের ভিতরে, ঠিক আছে, 30 থেকে 70টা কার্বনের ভিতরে যে যৌগগুলা গঠন হবে, ধরো হচ্ছে 35টা কার্বন মিলে একটা যৌগ গঠন হইলো, 40টা কার্বন মিলে একটা যৌগ গঠন হইলো, 60টা কার্বন মিলে একটা যৌগ গঠন হইলো, 65টা কার্বন মিলে একটা যৌগ গঠন হইলো। তাহলে দেখো, ঠিক আছে, 30 থেকে 70টা কার্বন, সংজ্ঞা লাগবে না ভাই, ক্যাটেনেশনের সংজ্ঞা লাগবে না, বলবো হচ্ছে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে। আচ্ছা, লিখে দিচ্ছি, সংজ্ঞা লিখে দিচ্ছি, প্যারা নিও না, ঠিক আছে, সংজ্ঞা লিখে দিচ্ছি। দেখো, এই যে 30টা কার্বন, 40টা, 45টা, 50টা, 60টা, 65টা কার্বন মিলে যৌগ গঠন করতে পারে। তো 30 থেকে 70 রেঞ্জের ভিতরে যারা থাকবে তাদেরকে বলা হয় ফুলারিন্স। একটু বুঝো, 30 থেকে 70 রেঞ্জের ভিতরে যারা থাকবে তাদেরকে কি বলা হয়? ফুলারিন্স বলা হয়। ধরো বাংলাদেশে তো তোমাদের এসএসসি তে পাস করছে কতজন? ধরে নিলাম 5 লাখ স্টুডেন্ট এসএসসি তে পাস করছে, ধরে নিলাম আরো বেশি পাস করছে, ঠিক আছে, ধরে নিলাম 5 লাখ স্টুডেন্ট, কতজন? 5 লাখ স্টুডেন্ট এসএসসি তে পাস করছে। আর 5 লাখের ভিতরে এমন কিছু স্টুডেন্ট যারা হচ্ছে ধরো ঢাকা কলেজে পড়ে, তাদের কিছু বৈশিষ্ট্য আছে না? এমন রেঞ্জের কিছু স্টুডেন্ট ঢাকা কলেজে পড়ে, এই রেঞ্জের কিছু স্টুডেন্ট হলি ক্রসে পড়ে, এই রেঞ্জের কিছু স্টুডেন্ট ধরো হচ্ছে গুরুদয়াল কলেজে পড়ে, এই রেঞ্জের কিছু স্টুডেন্ট আইডিয়াল কলেজে পড়ে। তো আলাদা আলাদাভাবে ভাগ করা যায় না? ঠিক সেম ভাবে 30 থেকে 70 রেঞ্জের ভিতরে যারা আছে, অর্থাৎ 30 থেকে 70টা কার্বন মিলে যারা যৌগ গঠন করে তাদেরকে কি বলা হয়? ফুলারিন্স বলা হয়। অর্থাৎ 30 থেকে 70টা কার্বনের ক্যাটেনেশনকে কি বলা হয়? ফুলারিন্স বলা হয়। এর ভিতরে একটি স্পেশাল আছে, কার্বন 60, মানে 60টা কার্বন মিলে যদি কোনো যৌগ গঠন হয় তাকে কি বলা হয়? বুকমিনস্টার ফুলারিন।
তাকে কি বলা হয়? বুকমিনস্টার ফুলারিন। বুকমিনস্টার ফুলারিন বা বাংলায় এটাকে বলা হয় বাকিবল। বুকমিনস্টার ফুলারিন বা বাংলায় বাকিবল বলা হয়, যেটা একটু আগে দেখাইলাম তোমাদেরকে। একটু আগে একটা পিকচার দেখাইলাম না, এটাকে বলা হয় বাকিবল, বাংলায় বলা হয় বাকিবল বা বুকমিনস্টার ফুলারিন। এটাকে কি বলা হয়? বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল বলা হয়। বুঝতে পারছো? বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল বলা হয়। ওকে, এদেরকে কি বলা হয় ভাইয়া? বুকমিনস্টার ফুলারিনস বা বাংলায় বলা হয় এদেরকে বাকিবল। ঠিক আছে, বাকিবল বলা হয়। সো এদের একটা জিনিস মাথায় রাখো, এদের কিছু পরীক্ষায় প্রশ্ন আসে, এর আণবিক ভরটা আসে পরীক্ষায়। আণবিক ভর একটু বলো তো, এটার আণবিক ভর কত হইতে পারে? যদি ক্যাটানেশন বুঝে থাকো এটার আণবিক ভর পারবা। আণবিক ভর কত হবে? আণবিক ভর কত হবে বলো তো, সবাই একটু কমেন্ট করো। এটার আণবিক ভর কত হবে? সবাই একটু কমেন্ট করে জানাও, এটার আণবিক ভর কত হবে? তরিকুল ইসলাম তুহিন 720। আণবিক ভর কত? 720। কারণ আমি বলছিলাম ক্যাটানেশনে কি থাকবে? শুধু কার্বন থাকবে। ক্যাটানেশনে কি থাকবে? শুধু কার্বন থাকবে। দেখো এই কার্বনের ভর কত আমরা জানি, কার্বনের ভর হচ্ছে 12। 60টা কার্বন না? দেখো 6 বারাং কত? 72। আর এখানে শূন্য আসছে, তাহলে উত্তর কত? 720। এখন ক্লিয়ার? এখন যারা যারা বিন্দুমাত্র কনফিউশন ছিল ক্যাটানেশনে কি শুধু কার্বন ছাড়া আর কেউ থাকবে কিনা, ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার হইলে সি বইল। এটা শঙ্করায়নটাও আসে, শঙ্করায়নটা হচ্ছে sp2। এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, ভাই sp2 কেন শঙ্করায়ন? দেখো ওই পিকচারটা আবার দেখাই তোমাদেরকে, ওই পিকচারটা আরেকবার দেখাই, দেখো তোমরা দ্বিবন্ধন দেখতে পাও কিনা। এই যে এটা হলো বাকিবলের পিকচার, হ্যাঁ, তোমরা জাস্ট বলবা এখানে কি দ্বিবন্ধন দেখা যায় কিনা। জাস্ট বলবা এখানে দ্বিবন্ধন দেখা যায়, ইয়েস অর নো? দ্বিবন্ধন দেখা যায়? স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আলহামদুলিল্লাহ দ্বিবন্ধন আছে। তো দ্বিবন্ধন থাকলে আমরা কি বলছিলাম? যদি কার্বনের সাথে একটা দ্বিবন্ধন থাকে, ও তোমাদের তো শঙ্করায়ন সঞ্জয় দাদা পড়াচ্ছে, কার্বনের সাথে যদি একটা দ্বিবন্ধন থাকে তাহলে এটা কি হবে? sp2 হবে। এটা কি হবে রে ভাই? sp2 শঙ্করায়ন হবে। কার্বনের সাথে যদি একটা দ্বিবন্ধন থাকে তাহলে কি হবে? সেটা sp2 শঙ্করায়ন। কি হবে? sp2 শঙ্করায়ন। ওকে, পুরা যৌগের ভিতরেও যদি একটা দ্বিবন্ধন থাকে তাও sp2 শঙ্করায়ন। সবগুলাই কিভাবে থাকবে? একটাই আছে একটাই নাই, দেখবে একটাই আছে আরেকটাই নাই। বুঝা গেছে? সবগুলাই থাকবে না, একটাই আছে আরেকটাই নাই। সো কার্বনের সাথে যদি ডাবল বন্ড থাকে তাহলে sp2 শঙ্করায়ন। তাহলে দেখো ক্যাটানেশন থেকে আমাদের কি কি পড়া লাগবে। ক্যাটানেশন জিনিসটা কি আমি বলি, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। বুঝো? ঠিক আছে, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে কিসের মাধ্যমে যুক্ত হবে ভাইয়া? সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। এন্ড সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে, সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তারা কি গঠন করবে? মানে একটা বড় যৌগ গঠন করবে। এন্ড এই তাদের কার্বন শিকলকে বড় করার চেষ্টা করবে। একটা কার্বন আরেকটা কার্বনের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে কার্বন শিকলকে বড় করার চেষ্টা করবে। এন্ড এই কার্বন শিকলকে বড় করার যে প্রক্রিয়া, এটাকে কি বলা হয়? ক্যাটানেশন। মনে করো ক্যাটানেশন কি? শিকল বড় করব। ঠিক আছে, মানে তোমার গ্যাং বাড়াবা। ক্যাটানেশন জিনিসটা কি আরো সহজে যদি বুঝি, ক্যাটানেশন জিনিসটা কি তোমার গ্যাং বাড়াবা। আচ্ছা, শঙ্করায়নটা আবার বুঝান। শঙ্করায়নটা হচ্ছে sp2, কার্বনের সাথে কোনো একটা যৌগে যদি দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন থাকে সেটা হচ্ছে sp2 শঙ্করায়ন হবে। ঠিক আছে, হীরক হচ্ছে ডায়মন্ড, অনেক অনেক চাকমা। হীরক কি ভাই? হীরক হচ্ছে ডায়মন্ড, হীরক হচ্ছে ডায়মন্ড। এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, সো তাদের শিকল বড় করার যে প্রক্রিয়া, এটা হচ্ছে ক্যাটানেশন। তো ক্যাটানেশনের একটা এক্সাম্পল কি? ফুলারিন। ফুলারিন আর বুকমিনস্টার ফুলারিন, বাকি বলের ভিতরে কিন্তু প্যাচ লাগানো যাবে না। 30 থেকে 70টা কার্বন মিলে যে যৌগ গঠন করবে
তাকে কি বলা হয়? ফুলারেন্স। এখন তোমরা আমারে বলো C65 ফুলারেন্সের অন্তর্ভুক্ত, ইয়েস অর নো বলবা। C85 ফুলারেন্সের অন্তর্ভুক্ত, ইয়েস অর নো বলবা। সবাই একটু বলো C65 ফুলারেন্সের অন্তর্ভুক্ত। এই ভাইয়ারা বলো 65টা কার্বন ফুলারেন্সের অন্তর্ভুক্ত, ইয়েস অর নো বলবা। ঠিক আছে, ইয়েস অর নো বলবা। C65 এটা কি ফুলারেন্সের অন্তর্ভুক্ত? ইয়েস। কারণ কি 65টা কার্বন। এই যে দেখো 65টা কি 30 থেকে 70-এর ভিতরে। C85 কি ফুলারেন্সের অন্তর্ভুক্ত? তোমাদের বলতে হবে নো, কারণ হচ্ছে এইটা হচ্ছে এই 30 থেকে 70-এর রেঞ্জে নাই। 30 থেকে 70-এর রেঞ্জে থাকলে সেটা হচ্ছে ফুলারেন্স হবে না। 30 থেকে 70-এর রেঞ্জের ভিতরে যদি না থাকে তাহলে সেটা ফুলারেন্স হবে না। ওকে, সো অতিরিক্ত অধ্যায় কোনটা পড়াবো? কয়েকদিন পরে পোল দিব। হ্যাঁ, কয়েকদিন পরে পোল দিব। জৈব যৌগ অর্ধেক শেষ করার পরে ওই অধ্যায়টা শুরু করব। তখন জৈব যৌগ 2 দিন চলবে, ওই অধ্যায় 2 দিন চলবে। হ্যাঁ, এই সাইকেলের ভিতরে গিফট দিব, কোনো সমস্যা নাই। ওকে, পরে দেখো তো ক্যাটানেশন নিয়ে আর কারো কোনো ঝামেলা নাই। তো ফুলারেন্স আর বুকমিনস্টার ফুলারেন্স পার্থক্য লাগায় না বা প্যাচ লাগায় না। ফুলারেন্সের ভিতরেই একটা আছে 60টা কার্বন বিশিষ্ট, এটাকে বলা হবে বুকমিনস্টার ফুলারেন্স, বা বাংলায় যেটাকে বলা হয় বাকি বল। এটা আণবিক ভর 720, সংকরায়ন হচ্ছে sp2, কারণ কার্বনের দ্বিবন্ধন আছে। ওই পিকচারটা দেখলে বুঝবা দ্বিবন্ধন আছে। এখন আসো সমানতা। সমানতা জিনিসটা কি? সমানতা হচ্ছে, তোমাকে যদি বলি সমানতা জিনিসটা কি, সমানতা হচ্ছে আণবিক সংকেত এক বাট গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন, তাকে কি বলা হয়? পরস্পরের সমানও বলা হয়। একটু বুঝো, সমানতার কারণে অনেক যৌগ গঠন হয়ে যায়। যেমন হচ্ছে C3H8O, ঠিক আছে, C3H8O, এইটা দিয়ে 2টা যৌগ হয়। একটা হয় অ্যালকোহল, এটার কি আণবিক সংকেত কি? এটা কি আণবিক সংকেত, আণবিক সংকেত, আণবিক সংকেত। এখন তোমার কাছে মনে হইতে পারে এই একটা সংকেত দিয়ে একটাই যৌগ মনে হয় না, এই একটা সংকেত দিয়ে আমরা 2টা যৌগ বানাইতে পারি। দেখো কিভাবে 2টা যৌগ বানাইতে পারি। দেখো CH3 CH2, তারপরে হচ্ছে CH2OH, এটা কি একটা অ্যালকোহল। কিভাবে বুঝলাম? আমি কয়েকদিন পরে যখন অ্যালকোহল পড়াবো তখন বুঝে যাবা, বা আগামী দিন যখন পড়াবো। এটা জাস্ট মনে রাখো এটা একটা অ্যালকোহল, একটা যৌগের সংকেত লিখছি, আর কিছুই না, মাথায় আর কিচ্ছু ঢোকানোর দরকার নেই। এটা কি একটা অ্যালকোহল। ওকে, এটার নাম হচ্ছে আমরা বলি প্রোপানল। এটার নাম কি? প্রোপানল। তারপর দেখো, তারপর দেখো এই দেখো, এটা দিয়ে আমরা আরেকটা যৌগ বানাইতে পারি CH3 CH2O CH3। আচ্ছা, এখন দেখো ব্যাপারটা কি হইল। ব্যাপারটা হচ্ছে এখানে গণ কার্বন কয়টা? 1 2 3টা। কার্বন কয়টা? 3টা। হাইড্রোজেন কয়টা? 3 2 5 2 7টা। হাইড্রোজেন 7টা না, এখানে আরেকটা আছে 8টা হাইড্রোজেন। অক্সিজেন কয়টা? একটা। এখানে দেখো কার্বন কয়টা? 1 2 3টা। কার্বন কয়টা ভাইয়া? 3টা। হাইড্রোজেন কয়টা? দেখো 3 2 5 3 8টা। হাইড্রোজেন 8টা। যোগ বিয়োগ কর, আর কিছুই না, নাম চেনার দরকার নেই। এইখানে কি একটা অক্সিজেন। ওকে, এইখানে জাস্ট তোমার কাজ হচ্ছে যোগ বিয়োগ করা, মানে হচ্ছে কার্বন সংখ্যা গুনতে পারো কিনা, হাইড্রোজেন গুনতে পারো কিনা, অক্সিজেন গুনতে পারো কিনা, এই যোগ বিয়োগটা পারো কিনা। এটার নাম হচ্ছে ইথার। এটা কি অ্যালকোহল, এটা হচ্ছে ইথার, 2টা আলাদা যৌগ। তো দেখো সমানতা কি? আণবিক সংকেত এক বাট গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন। আণবিক সংকেত এক বাট গঠন যদি ভিন্ন ভিন্ন হয়, ধরো একটা আণবিক সংকেত দিয়ে একাধিক যৌগ বানানো যায়, তো এর ফলেও তো যৌগ সংখ্যা বাইরে গেতেছে। হিসাবে কি হওয়ার কথা ছিল? একটা আণবিক সংকেত দিয়ে একটা যৌগ। হিসাবে কি হওয়ার কথা ছিল? ঠিক আছে, হিসাবে কি হওয়ার কথা ছিল? একটা যৌগ থেকে হিসাবে হওয়ার কথা ছিল একটা আণবিক সংকেত থেকে একটা যৌগ। বাট হিসাবটা কি এখানে ঠিক আছে রে ভাই? এখানে তো একটা আণবিক সংকেত থেকে 2টা যৌগ হয়ে গেছে। এই জিনিসটাই হচ্ছে সমান, অর্থাৎ আণবিক সংকেত এক, এটা কি গাঠনিক সংকেত। যদি গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন হয়, গাঠনিক সংকেত যদি ভিন্ন ভিন্ন হয়, গাঠনিক সংকেত কি হচ্ছে? ভিন্ন না। দেখো আণবিক সংকেতের সাথে গাঠনিক সংকেতের মিল আছে। এই একটা গাঠনিক সংকেত, এই একটা গাঠনিক সংকেত, 2টা আলাদা আলাদা গাঠনিক সংকেত পাইছি। আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন, তাহলে এদেরকে কি বলা হয়? পরস্পরের সমানু। মানে এদের মূল জিনিস একই বাট এরা দেখতে আলাদা। ঠিক আছে, এরা একই বংশের,
একই, মানে এদের অরিজিনটা এক, C3H8O, মানে এদের নাম এক, বা এদের হচ্ছে কমন যে সংখ্যাটা আছে এটা এক, বাট এদের গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন। তাই আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত যদি ভিন্ন ভিন্ন হয় তাদেরকে পরস্পরের সমানু বলা হয়। তাহলে সমানতা জিনিসটা কি? এটা একটা ধর্ম, অর্থাৎ একটা সংকেত দিয়ে একাধিক যৌগ দেখানো যায়। সহজ ভাষায় কি, একটা সংকেত দিয়ে, ঠিক আছে, একাধিক যৌগ গঠন করা যায়। ভাই হীরকের গঠন কোন ধরনের যৌগ? হীরক তোর ভাই হীরা, ডায়মন্ড, ঠিক আছে, এটা সংকরায়ন আসবে sp3, এটা একটা সমযোজী যৌগ, কার্বনের একটা রূপভেদ, ঠিক আছে। হীরক, গ্রাফাইট, গুগলে সার্চ দিবা তাইলেই হয়েছে। সো এটা কি মাথায় ঢুকছে সমানতা জিনিসটা কি? এন্ড সমানতার ফলে যে আমাদের এই যে জৈব যৌগের সংখ্যা যে বাড়তেছে, এটা কি প্রুফ হইল? সমানতার ফলে যে জৈব যৌগের সংখ্যা বাড়তেছে, এটা কি প্রমাণিত হইছে? বলেন তো। সবাই সবাই একটু কমেন্ট করো। ডান ডান ডান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই বুঝতে পারছে, ঠিক আছে। এখন আসো, পরেরটা হচ্ছে পলিমারকরণ। পলিমারকরণ জিনিসটা কি? পলিমারকরণ হচ্ছে, পলি মানে হচ্ছে বহু। পলিমারকরণটা যদি তোমাদের একটু বুঝাই, মানে একটা যৌগ থেকে বহু যৌগ তৈরি হবে। পলি মানে হচ্ছে বহু। 9-10-এও ছিল তোমাদের। পলি মানে কি? বহু। এটা কি হয়? মনোমার থেকে, মনো মানে হচ্ছে এক, মনোমার থেকে পলিমার তৈরি হয়। মনো মানে হচ্ছে এক, অর্থাৎ একটা যৌগ থেকে, ঠিক আছে, বহু যৌগ তৈরি হয়। যেমন হচ্ছে এই যৌগটার নাম কি তোমরা সবাই জানো? এটার নাম কি রে ভাই? এটার নাম কি? একটু বলো, এটার নাম কি? ইথিন না? এটার নাম কি রে ভাই? এটার নাম হচ্ছে ইথিন। এটার নাম কি? ইথিন, ঠিক আছে, ঠিক আছে, এটার নাম কি? ইথিন। এটার নাম কি? ইথিন। সো ইথিনকে তুমি যদি হচ্ছে উচ্চ চাপ দাও বা অন্যান্য প্রভাবক দাও, আমি বিক্রিয়ায় যাচ্ছি না, উচ্চ চাপ আর বিভিন্ন প্রভাবক যদি দাও, এটা কি হবে? পলিইথিনে তৈরি হবে। অর্থাৎ এই যে একটা ইথিন, এটা হচ্ছে একটা মনোমার, একটা ইথিন, অনেকগুলা ইথিন পরস্পরের সাথে যুক্ত হবে। তুমি যদি তাপমাত্রা আর চাপ বাড়ায় দাও, তাপমাত্রা আর চাপ বাড়ায় দাও, অনেকগুলা ইথিন যুক্ত হবে, অনেকগুলা ইথিন যুক্ত হবে। কিভাবে যুক্ত হয় এটা আমরা জানি, যে হচ্ছে এদের যে দ্বিবন্ধনটা আছে, এই দ্বিবন্ধনটা ভাঙ্গে যায়, ভাঙ্গে কার্বনের দুইটা হাত তৈরি হয়, এখানে আরো অনেকগুলা অসংখ্য যুক্ত হইতে থাকে, যুক্ত হইতে থাকে, ডানে বায়ে যুক্ত হইতে থাকে। অর্থাৎ অনেকগুলা ইথিন পরস্পরের সাথে যুক্ত হয়। এই দেখো, এই যে এই ব্র্যাকেটের বাইরে দিছি মানে কি? হাতটা মানে যুক্ত হচ্ছেই, এখানে একটা এন দিয়ে বুঝাই দিছি, অনেকগুলা ইথিন পরস্পরের সাথে যুক্ত হচ্ছেই, অনেকগুলা ইথিন পরস্পরের সাথে যুক্ত হচ্ছেই। আমরা কি বুঝাই দিলাম? অনেকগুলা ইথিন পরস্পরের সাথে যুক্ত হইতেই থাকে, ঠিক আছে। অনেকগুলা ইথিন পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? পলিইথিন তৈরি করবে। কি তৈরি করবে? পলিথিন তৈরি করবে, বা পলিইথিন বলা হয় এটাকে। পলিথিন বা পলিইথিন বলা হয়, পলিইথিন বলা হয়। পলিইথিন মানে অনেকগুলা ইথিন পরস্পরের সাথে যুক্ত হবে। এটাই হচ্ছে মেইনলি পলিমারকরণ বিক্রিয়া। সো পলিমারকরণের মাধ্যমে কি হয়? একটা যৌগ থেকে, একটা যৌগকে তুমি যদি উচ্চ তাপ আর উচ্চ চাপ দাও, অনেকগুলা যৌগ তৈরি হবে। বুঝতে পারছো? সো এই পলিমারকরণ অনেকগুলোর ক্ষেত্রে হয়। যেমন হচ্ছে পলিমারকরণের ফলে আমরা এখন হচ্ছে এই যে পিভিসি পাইপ, আরএফএল পিভিসি পাইপ শুনছো না তোমরা? আরএফএল পিভিসি পাইপের নাম শুনছো নি? হ্যাঁ, আরএফএল পিভিসি পাইপের নাম শুনছো? একটু হ্যাঁ বা না বইলো। এটাও কিন্তু একটা পলিমার, ভিনাইল ক্লোরাইডের পলিমার। দেখো, তোমাদের একটা কৌতূহল তৈরি হবে। এই যে ভিনাইল মূলক বলা হয়, এই যে ইথিন, এটা তো ইথিন, তাই না রে ভাই? ইথিন থেকে যদি একটা হাইড্রোজেন সরায় দাও, এটাকে বলা হয় ভিনাইল মূলক। এখানে যদি একটা ক্লোরিন আসে, এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। এই অনেকগুলো যদি ভিনাইল ক্লোরাইড একসাথে যুক্ত হয়, এটাকে কি বলা হয়? ভিনাইল ক্লোরাইড বা ভিসি, ভিনাইল ক্লোরাইড, বা সংক্ষেপে যদি বলো ভিসি, ভি থেকে ভিনাইল, সিতে ভিনাইল ক্লোরাইড। এটাকে একটা মনোমার, একটা। অনেকগুলা যদি ভিনাইল ক্লোরাইড একসাথে যুক্ত হয় রে ভাই, তখন কি হবে রে ভাই?
পলিভিনাইল ক্লোরাইড, কারণ পলিমার কারণে কি হয়, শুধু পলিটা যুক্ত হয়ে যায়, তখন হয়ে যাবে এটা কি হয়ে যাবে, পিভিসি হয়ে যাবে বা পলিভিনাইল ক্লোরাইড। বুঝা গেছে? পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। ওকে, আরএফএল পিভিসি পাইব আমরা এডে কয়দিন পর পরই দেখি। সো এই যে পলিমার করণের মাধ্যমেও কি হচ্ছে, অনেক যৌগ তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা থেকে বহু যৌগ তৈরি হচ্ছে, একটা থেকে বহু যৌগ একসাথে নতুন যৌগ তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এই পলিমার করণের মাধ্যমেও জৈব যৌগের সংখ্যা বাড়ে। তাহলে দেখো, আমার মোরাল অফ দ্য স্টোরি কিন্তু এগুলো বোঝানো ছিল না, কারণ এই জিনিসগুলো আমরা পরবর্তীতে পড়বো। সমানতা নিয়ে আমরা বলছি 3 থেকে 4টা ক্লাস পড়বো। আমরা বলছি হচ্ছে ক্যাটানেশন তো এইখানেই শেষ, ক্যাটানেশন তো পানিবাদ জিনিস। পলিমারকরণ নিয়েও আমাদের বিশাল পড়ালেখা আছে, 2টা ক্লাস লাগবে পলিমারকরণ। সো এখন জাস্ট হচ্ছে আবছা আবছা নলেজ নিছি আমরা। এগুলোর কি নিছি ভাইয়া? আবছা আবছা ধারণা নিছি। এটার কি নিছি? আবছা আবছা ধারণা নিছি। সো এটা নিয়ে প্যানিকড হওয়ার কারণ নাই যে আমি তো সমানতা বুঝলাম না, আমি তো পলিমারকরণ বুঝলাম না, হায় হায় আমার কি হবে, আজকে প্রথম ক্লাসে মনে হয় আমি ডেড হয়ে গেছি, এরকম মনে করার কিচ্ছু কারণ নেই। আজকে জাস্ট তুমি জৈব যৌগে কি কি জিনিস পড়তে হবে, কি কি জিনিস আছে, এই নামগুলো ধারণা নিচ্ছ। এটা কি সূচনা, এটা কি মাত্র সূচনামূলক ক্লাস। সো কনফিডেন্স হারানো যাবে না, আমার স্টুডেন্টরা কেউ কনফিডেন্স হারাবে না। বলো ইয়েস ভাই, লাস্ট দিন পর্যন্ত কনফিডেন্স বজায় রাখবো। দেখে ভাই জৈব যৌগে কি আছে, এটা কঠিন কিছু না ভাই, একদম পানিবাদ জিনিস। জৈব যৌগ তোমার, আমি তোমাকে প্রমিস করতেছি, তোমরা যদি সাহস করে শেষ করতে পারো, ক্লাস একটু বেশি লাগবে, হয়তো বা অন্য চ্যাপ্টার 20 ক্লাসে শেষ হয়ে যায়, জৈব যৌগ লাগবে 30 ক্লাস, ক্লাস একটু বেশি লাগবে, বাট এই জৈব যৌগ হচ্ছে তোমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে। সিরিয়াসলি, যারা ফাঁকিবাজ স্টুডেন্ট, আগে একদল টিচার তোমার ভয় দেখায় যে হচ্ছে জৈব যৌগ অনেক কঠিন, একদল বড় ভাই তোমার ভয় দেখায় যে জৈব যৌগ অনেক কঠিন। আসলে যে পড়বে না, যে সঠিক নিয়মে পড়বে না, মজা করে পড়বে না, যে ফিল নিয়ে পড়বে না, সে কি জীবনে জৈব যৌগ পারবে? এই সব মানুষ কি প্রেম করতে পারে রে? হ্যাঁ, প্রেমিক পুরুষরাই তো প্রেম করতে পারে, তাই না? সবাই কিন্তু প্রেম করতে পারে না, প্রেম করারও কিন্তু আর্ট আছে। ঠিক তেমনই জৈব যৌগ শেখার জন্য তোমার কিন্তু একটা আর্ট লাগবে, বুঝা যাচ্ছে? একটা মন লাগবে, বড় মন লাগবে। হ্যাঁ, আমি শিখতে আসছি, ঠিক আছে, আমি দেখবো জৈব যৌগের কিভাবে ভালোবাসা হয়, সবকিছু দেখবো, আর কিছুই না। বুঝতে পারছো? সো প্যারা নেওয়ার কোনো কারণ নাই, প্যারা নেওয়ার কোনো কারণ নাই। ওকে, ঠিক আছে, আসো। শুরু করি আমরা। তাইলে জৈব যৌগের এটা একটা বেসিক ধারণা দিয়ে দেই। জৈব যৌগের সংখ্যা কেন এত বেশি? প্রথমটা হচ্ছে ক্যাটেনেশন, তারপরেরটা কি সমানতা, তারপরেরটা হচ্ছে পলিমারকরণ। ক্যাটেনেশনের ফলে কি হয়, কার্বন পরমাণু আরেকটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে লম্বা শিকল গঠন করে, এটা হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশনের ভিতরে কি আছে, ফুলারেন্স আছে, 30 থেকে 70টা কার্বন যুক্ত হয়ে কি গঠন করে, ফুলারেন্স বলে, ফুলারেন্স তৈরি করে। হ্যাঁ, আর ফুলারেন্সের ভিতরে একটা আছে, কার্বন 60টা যদি থাকে তাহলে তাকে বুকমিনস্টার ফুলারেন্স বা বাকি বল। সমানতা কি, আণবিক সংকেত এক, বাট গাঠনিক সংকেত ভিন্ন ভিন্নর কারণে একাধিক যৌগ তৈরি হয়েছে, এটা হচ্ছে সমানতা। এটার ফলেও জৈব যৌগের সংখ্যা বাড়ে। পলিমারকরণ কি, একটা অণু থেকে অনেকগুলো অণু তৈরি হয়। কিভাবে? তুমি যদি তাপমাত্রা বাড়ায় দাও, চাপ বাড়ায় দাও, প্রভাবক অ্যাড করো, একটা অণু থেকে অনেকগুলো অণু তৈরি করে। বুঝা গেছে? সো এটা থেকে কি তৈরি হয়, পলিইথিন তৈরি হয়, ও সরি পলিমার তৈরি হয়, অনেক পলিমার আছে। ওকে, আর সমযোজী যৌগ তো বুঝোই। এখন আসো তোমার জৈব যৌগের প্রকারভেদ পড়তে হবে। হ্যাঁ, কি পড়া লাগবে ভাই? জৈব যৌগের প্রকারভেদ পড়া লাগবে। আর জৈব যৌগ পড়তে আসলে দেখবা সময় যে কিভাবে গেতেছে নিজেও বুঝবা না, ঠিক আছে? সময় যে কিভাবে গেতেছে নিজেও বুঝবা না। আসো জৈব যৌগের শ্রেণী বিভাগ পড়ি। হ্যাঁ, কি পড়বো আমরা আজকে? জৈব যৌগের শ্রেণী বিভাগ। আচ্ছা, শুরু করি আমরা। জৈব যৌগ, এই শ্রেণী বিভাগটা সবচেয়ে বেশি জরুরি, মনোযোগ দিয়ে লেখো। জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগ মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল বা অ্যালিফিটিক, আর একটা হচ্ছে বদ্ধ শিকল। ঠিক আছে, একটা হচ্ছে মুক্ত শিকল, মুক্ত শিকল বা ওপেন চেইন, ইংলিশে বলা হয় ওপেন চেইন। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ বা বলয়াকার যৌগ, মানে যাদের শিকলগুলা বন্ধ থাকে, বদ্ধ শিকল বা বলয়াকার বলা হয়। এটা হাজারি স্যারের বইয়ে আছে। হ্যাঁ, এক এক বই এক এক ভাবে দেওয়া, সবগুলাই ঠিক আছে। ওকে, এক এক বই এক এক ভাবে দেওয়া। ওকে, এক এক বই এক এক ভাবে দেওয়া। তো মুক্ত শিকল
আরেকটা হচ্ছে বদ্ধ শিকল। লেখা হয়েছে ভাইয়া মুক্ত শিকল, বদ্ধ শিকল। এখন দেখো মুক্ত শিকলের ভিতরে আবার দুইটা পার্ট আছে, দুইটা পোর্শন। মুক্ত শিকলের ভিতরে কয়টা পোর্শন ভাইয়া? দুইটা পোর্শন। আরেকটা হচ্ছে, একটা হচ্ছে সম্পৃক্ত, সম্পৃক্ত, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। পরে বুঝাইয়া দিব, সবগুলা বুঝাইয়া দিব। হ্যাঁ, সম্পৃক্ত, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। আচ্ছা, বদ্ধ শিকলের ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। একটা কি কার্বোসাইক্লিক, সাইক্লিক মানে কি চাক্রিক, বুঝতে পারছো? বা বদ্ধ। সাইক্লিক মানেই হচ্ছে বদ্ধ বা চাক্রিক, কার্বোসাইক্লিক। আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক। লেখো আগে, সব বুঝাইয়া দিব। হেটারোসাইক্লিক আগে লেখো, সব বুঝাইয়া দিব। হেটারোসাইক্লিক, ওকে, আগে লেখো। তারপর হচ্ছে এখন আসো, কার্বোসাইক্লিকের ভিতরেও দুইটা পোর্শন, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক, একটা কি অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। আরেকটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক, একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। সেম ভাবেই হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যালিসাইক্লিক, ঠিক আছে? আর পুরোটা লিখলাম না। আর হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিক, ওকে। লেখা শেষ হইলে বইলো, আমি বুঝানো শুরু করব। হ্যাঁ, দুইটা দেখো, হেটারো অ্যালিসাইক্লিক মানে এই অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিকের আগে হেটারো লাগাই দিবা, ঠিক আছে? অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিকের আগে হেটারো লাগাই দিবা। এখন দেখো মুক্ত শিকল মানে কি? এই যে কার্বনের শিকলটা মুক্ত হবে, মানে কোথাও আবদ্ধ হবে না, পুরো মুক্ত, মানে একদম সরল শিকল, ঠিক আছে? আর বদ্ধ শিকল মানে কি? এটা হচ্ছে কার্বনের শিকলটা আবদ্ধ হয়ে যাবে, ধরো হচ্ছে এইভাবে আবদ্ধ হয়ে গেছে, মানে হচ্ছে এটা যেমন মুক্ত, আরো যুক্ত হইতে পারবে, এখানে যুক্ত হওয়ার কোনো চান্স নাই, আছে বাট প্রতিস্থাপন করতে হবে, ফ্রিলি যুক্ত হইতে পারবে না। দেখো আবার কেমন হয়, মুক্ত বদ্ধগুলা মানে আবদ্ধ হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে, এরকম, ঠিক আছে? আবদ্ধ হয়ে যাবে। তাইলে দেখো মুক্ত শিকল মানে কি? একদম ওপেন চেইনড। আর বদ্ধ শিকল মানে কি? ক্লোজ চেইনড। ইংলিশটা বললে বুঝবা, ওপেন চেইনড। আরেকটা কি? বদ্ধ শিকল মানে কি? ক্লোজ চেইনড, ক্লোজ চেইনড বা বলয়াকার। এখন দেখো ওপেন চেইন বা ক্লোজ চেইনড। এখন দেখো সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, শুধুমাত্র কি? সিঙ্গেল বন্ড থাকবে, একক বন্ধন, সিঙ্গেল বন্ড। সম্পৃক্ত মানে কি? সিঙ্গেল বন্ড থাকবে। সম্পৃক্তের ইংলিশ কি? স্যাচুরেটেড। ইংলিশটা একটু লিখে নাও, স্যাচুরেটেড। ইংলিশটা কি? স্যাচুরেটেড। সম্পৃক্তর ইংলিশ কি? স্যাচুরেটেড, মানে সিঙ্গেল বন্ড থাকবে শুধু, ঠিক আছে? সম্পৃক্ত কি? সিঙ্গেল বন্ড বা স্যাচুরেটেড। সম্পৃক্ত কি? স্যাচুরেটেড বা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। এখন দেখো, দেখো সিঙ্গেল বন্ড, এই দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে সম্পৃক্ত। আর যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। অসম্পৃক্ত মানে কি? আনস্যাচুরেটেড। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, যেমন অ্যালকিন সবাই চিনো, ইথিন, তাই না? তারপরে অ্যালকাইন, ইথাইন, এগুলি কি? অসম্পৃক্ত। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে কি হবে ভাই? অসম্পৃক্ত হবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে কি হবে? অসম্পৃক্ত। তাহলে দেখো মুক্ত শিকলে সম্পৃক্ত অসম্পৃক্ত সবাই বুঝছো? সবাই বুঝলে ইয়েস বইলো। মুক্ত শিকলে সম্পৃক্ত আর অসম্পৃক্ত সবাই বুঝছো? সবাই বুঝলে ইয়েস বইলো। সবাই বুঝলে ইয়েস বইলো। সম্পৃক্ত আর অসম্পৃক্ত সবাই বুঝছো? সবাই বুঝলে ইয়েস বইলো, ঠিক আছে? এখন দেখো, এখন দেখো, এখন দেখো পরেরটা দেখো। বদ্ধ শিকলে, বদ্ধ শিকলে একটা আছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক, ঠিক আছে? এটাই হচ্ছে কার্বোসাইক্লিকটা কি? মানে এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কিছু থাকবে না। কার্বোসাইক্লিক কি? কার্বন হাইড্রোজেন ছাড়া আর কিচ্ছু থাকবে না। এই যে চক্রটা, এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া কিচ্ছু থাকবে না। আমার সাথে পড়ো, কার্বোসাইক্লিক কি? কার্বন হাইড্রোজেন ছাড়া কিচ্ছু থাকবে না, কার্বন হাইড্রোজেন ছাড়া কিচ্ছু থাকবে না। কার্বোসাইক্লিক কি? কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিছু থাকবে না, ছাড়া কিছু থাকবে না, কিছু থাকবে না। কার্বোসাইক্লিকটা কি? কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কিছু থাকবে না।
কার্বন হাইড্রোজেন ছাড়া কিছু থাকবে না। হেটারোসাইক্লিক কি কার্বন হাইড্রোজেন ছাড়া ওই যে বলছিলাম জাতকগুলা থাকবে। হেটারোসাইক্লিক কি কার্বন হাইড্রোজেন ছাড়া জাতকগুলা, যেমন সালফার, অক্সিজেন, ফসফরাস, নাইট্রোজেন, এই জাতকগুলো থাকবে, হ্যালোজেন, এই জাতকগুলো থাকবে। তাহলে কি কার্বোসাইক্লিকে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কিচ্ছু থাকবে না, ঠিক আছে। আর হেটারোসাইক্লিকে কার্বন হাইড্রোজেন ছাড়া অক্সিজেন, সালফার, তারপরে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, ওইগুলো থাকবে। হ্যাঁ, আচ্ছা, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিকটা হচ্ছে দেখো এখানে হচ্ছে শুধু সিঙ্গেল বন্ড থাকবে, যেমন হচ্ছে ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড, এখানে কি সব সিঙ্গেল বন্ড থাকবে। এখানে কি থাকবে অ্যালিসাইক্লিকে, সরি সরি সরি, অ্যালিসাইক্লিকটাই সব সিঙ্গেল বন্ড থাকবে, যেমন সাইক্লোপ্রোপেন, ঠিক আছে, সাইক্লোপ্রোপেন সব সিঙ্গেল বন্ড থাকবে, সব সিঙ্গেল বন্ড থাকবে, সব সিঙ্গেল বন্ড থাকবে সাইক্লোপ্রোপেন। অ্যালিসাইক্লিকে কি সব সিঙ্গেল বন্ড, অ্যালিসাইক্লিকে কি সব সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। আর অ্যারোমেটিকে কি ডাবল বন্ড থাকবে, অ্যারোমেটিকে কি থাকবে ডাবল বন্ড থাকবে, যেমন হচ্ছে বেনজিন, যেমন কি ভাই বেনজিন, দেখো বেনজিনে কি 3টা ডাবল বন্ড। বেনজিনে কয়টা ডাবল বন্ড আমার সাথে পড়ো, বেনজিনে 3টা ডাবল বন্ড। ক্লাস হচ্ছে এই যে এই টপিকটার পরে আমরা কিছু এমসিকিউ সলভ করব, প্রশ্ন সলভ করব, কিছু প্রশ্ন সলভ করে তারপর ছুটি। ওকে, এই টপিকটা শেষ করে, এই টপিকের বেসিকটা শেষ করে আমরা প্রশ্ন সলভ করব, তারপর ছুটি। মানে আরো 20 মিনিট ধরে রাখো, আরো 20 মিনিট ধরে রাখো। হ্যাঁ, এইটুকু একটু সময় নিয়ে রাখো হাতে। তাহলে দেখো অ্যালিসাইক্লিকটা কি কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকবে না, অ্যালিসাইক্লিকে সিঙ্গেল বন্ড, যেহেতু কার্বোসাইক্লিকের অন্তর্ভুক্ত অ্যালিসাইক্লিক, তার মানে কি কার্বন হাইড্রোজেন ছাড়া কিছু থাকবে না, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। অ্যারোমেটিকটা কি, অ্যারোমেটিকটা হচ্ছে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকবে না, ডাবল বন্ড, বুঝা গেছে, ডাবল বন্ড। ওকে, ডাবল বন্ড। এখন দেখো ঘুরে ফিরে একই জিনিস, এটাই কি মুক্ত শিকল, এখানে মুক্ত শিকল, এখানে কি বদ্ধ শিকল। দেখো মুক্ত শিকল, বদ্ধ শিকল, এখানেও ঘুরে ফিরে একই জিনিস, ঘুরে ফিরে একই জিনিস, হেটারোতে ঘুরে ফিরে একই জিনিসই। দেখো এখানে কি হেটারোসাইক্লিকটা কি কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকবে, যেমন হচ্ছে এই যে শিকলের ভিতরে অক্সিজেন আছে, এটাকে কি বলা হয় ইথিলিন অক্সাইড, লিখে নাও, এটাকে কি বলা হয় ইথিলিন, ইথিলিন অক্সাইড, অক্সাইড, এটারে কি বলে ইথিলিন অক্সাইড, এটারে কি বলে রে ভাই ইথিলিন অক্সাইড বলা হয়, এটারে কি বলে ইথিলিন অক্সাইড বলা হয়, মাথায় ঢুকায় নাও, কি বলে ভাইয়া ইথিলিন অক্সাইড বলা হয়, ইথিলিন অক্সাইড। হ্যাঁ, এটারে কি বলে ইথিলিন অক্সাইড। এই বাইজিৎ তাহসান, অজৈব যৌগ তো লেখাই দিছি, কিছু কিছু অজৈব যৌগ যেগুলো পরীক্ষায় আসে, আর জৈব যৌগে অজৈব যৌগ নিয়ে এত মাতামাতি নেই, বুঝা গেছে, জৈব যৌগে অজৈব যৌগ নিয়ে এত মাতামাতি নাই। এখন আসো, এখন আসো আমরা হচ্ছে হেটারো অ্যারোমেটিক দেখবো, হেটারো অ্যারোমেটিক কি দেখবো রে ভাই, হেটারো অ্যারোমেটিক দেখবো। হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিকটা কি এই যে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে, যেমন হচ্ছে ধরো এটা হচ্ছে ফিউরান, যদি বলি এটা হচ্ছে ফিউরান, দেখো এই সাইকেলের ভিতরে, এই চক্রটার ভিতরে এখানে কি এই কোনাগুলা কার্বন, এই কোনাগুলা কার্বন, এই কোনাগুলা কার্বন, ঠিক আছে, এখানে হাইড্রোজেন আছে, কার্বন আর হাইড্রোজেন ছাড়া এখানে কিছু নাই অ্যারোমেটিকে। বাট দেখো এই যে বদ্ধ শিকলটার ভিতরে কি আছে অক্সিজেন আইসা পড়ছে না, কিছু হেটারো অ্যারোমেটিক যৌগ যেগুলো পরীক্ষায় বেশি আসে আমি একটু লিখে দেই, কিছু হেটারো অ্যারোমেটিক যৌগ যেগুলো পরীক্ষায় বেশি আসে আমি একটু লিখে দেই 4টা। দেখো একটা হচ্ছে ফিউরান, একটু লেখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে বেশি। হ্যাঁ, ফিউরান একটু বুঝো, ফিউরান এটার নাম কি ফিউরান, এগুলো পরীক্ষায় আসে, এমসিকিউতে দেখবা আসতেছে ফিউরান। তারপরে হচ্ছে থায়োফিন, এটার নাম হচ্ছে থায়োফিন, সালফার থাকলে নাম হয়ে যাবে থায়োফিন, একই রকম থায়োফিন, নামগুলো একটু মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে পাইরল, তারপরেরটা কি ভাইয়া পাইরল, এইটুকু একটু মুখস্থ করো পাইরল। হ্যাঁ, পাইরল দেখলেই চিনে যাবা। হ্যাঁ, পাইরল, পাইরল। হ্যাঁ, তারপরেরটা কি পাইরল। তারপরেরটা যদি আসো পিরিডিন, দেখো পিরিডিনটা কিন্তু একটু ভিন্ন। হ্যাঁ, এই দেখো পিরিডিনটা বেনজিনের মতো, পিরিডিন, 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 এটার নাম কি পিরিডিন। এই 4টা, এটা কি হেটারো অ্যারোমেটিক যৌগ পিরিডিন, এগুলো কি হেটারো অ্যারোমেটিক যৌগ, হেটারো অ্যারোমেটিক যৌগ, এগুলো বেশি আসে, হেটারো অ্যারোমেটিক যৌগ।
হেটারো অ্যারোমেটিক যৌগ, পরীক্ষায় বেশি আসে এগুলা। হেটারো অ্যারোমেটিক যৌগ, হেটারো অ্যারোমেটিক যৌগ পড়ায় দিব। নুরুল আফসার, টেনশন করার কোনো কারণ নাই। মেডিকেলের জন্য যা যা ইম্পর্টেন্ট আছে দেখবে এক পড়ার ভিতরেই হয়ে যাবে। মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সব কভার হবে, টেনশন করার কোনো কারণ নাই। তাহলে দেখো, ফিউরান, থায়োফিন, পাইরল, পিরিডিন। ফিউরান, থায়োফিন, পাইরল, পিরিডিন। ক্লিয়ার? ক্লিয়ার সবার? ফিউরান, থায়োফিন, পাইরল, পিরিডিন ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্লিয়ার? এই ভাই সবাই ক্লিয়ার কিনা? ইয়েস অর নো বইল। আচ্ছা, আগের পেজটা সবার ক্লিয়ার হয়েছে? আরেকবার একটু এক্সপ্লেইন করে দেই। দেখো, জৈব যৌগের শ্রেণী বিভাগ দুই প্রকার। প্রথমে পড়বা মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকলে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত ডাবল বন্ড মুক্ত থাকবে। সম্পৃক্ত সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। সম্পৃক্ত সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। আচ্ছা, বদ্ধ শিকল। বদ্ধ শিকল দুই ধরনের, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। কয় ধরনের? দুই ধরনের, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক মানে কি? কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকবে না। বদ্ধ যে রিংটা আছে, কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকবে না। আর হেটারোসাইক্লিকের ভিতরে কি? কার্বন হাইড্রোজেন ছাড়া অন্যান্য কম্পাউন্ড থাকতে পারে, অক্সিজেন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, হ্যালোজেন, যে কোনো কিছু থাকতে পারে। আচ্ছা, কার্বোসাইক্লিকে দুইটা পার্ট, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। কার্বোসাইক্লিকে কয়টা পার্ট? অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক কি? এই যে খেয়াল করেন, অ্যালিসাইক্লিক কার্বন হাইড্রোজেন ছাড়া কিচ্ছু নাই। অ্যালিসাইক্লিকটা খেয়াল করেন, কার্বন হাইড্রোজেন ছাড়া কিচ্ছু নাই। অ্যারোমেটিকটা খেয়াল করেন, অ্যারোমেটিকটা হচ্ছে এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া কিছু নাই। অ্যালিসাইক্লিক কি? সব সিঙ্গেল বন্ড। অ্যালিসাইক্লিক কি? সব সিঙ্গেল বন্ড। আর হচ্ছে অ্যারোমেটিক কি? ডাবল বন্ড। অ্যারোমেটিক কি? ডাবল বন্ড। বুঝতে পারছো? অ্যারোমেটিকটা কি? ডাবল বন্ড। অ্যারোমেটিকটা কি? ডাবল বন্ড। এখন দেখো, হেটারো অ্যালিসাইক্লিক। হেটারো অ্যালিসাইক্লিক কি? কার্বন হাইড্রোজেন ছাড়া সিঙ্গেল বন্ডের ভিতরে অক্সিজেন আছে। হেটারো অ্যালিসাইক্লিক সব সিঙ্গেল বন্ড, বাট এই শিকলটার ভিতরে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য একটা যৌগ আসছে, অক্সিজেন, ইথিলিন অক্সাইড। হেটারো অ্যারোমেটিক কি? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য একটা কম্পাউন্ড আসবে। বুঝতে পারছো? ক্লিয়ার সবার? এখন আসো প্রশ্ন প্র্যাকটিসে যাই। প্রশ্ন প্র্যাকটিসে যাই। হ্যাঁ, প্রথমে বলো, জৈব যৌগ এবং অজৈব যৌগের প্রবক্তাকে। ডেন্টালে আসছে পরীক্ষায় প্রশ্ন। দেখো কি হবে উত্তর। সবাই সবাই একটু চাঙ্গা হয়ে যাও, উত্তর পারতে হবে। জৈব যৌগ এবং অজৈব যৌগের প্রবক্তাকে। জৈব যৌগ এবং অজৈব যৌগের প্রবক্তাকে। উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর হচ্ছে বার্জেলিয়াস। ঠিক আছে, জৈব যৌগ এবং অজৈব যৌগের প্রবক্তাকে। উত্তরকে বার্জেলিয়াস। উত্তর হচ্ছে বার্জেলিয়াস। আচ্ছা, পরের প্রশ্নটা, নিচের কোন মৌলের যৌগের সংখ্যা সর্বাধিক? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস। অবশ্যই, যেহেতু জৈব যৌগ মানে কি? কার্বন আর হাইড্রোজেন সমন্বয়, তাই কার্বনের সংখ্যাই সবচেয়ে বেশি হবে। মাওলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তিতে আসছিল। আচ্ছা, পরেরটা দেখি। পরীক্ষাগারে কোন জৈব যৌগটি উৎপন্ন করে বিজ্ঞানী ভোলার বা উহলার প্রাণশক্তি মতবাদ ভুল প্রমাণ করেন? বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার কোন জৈব যৌগটি উৎপন্ন করে? দেখো, কোন জৈব যৌগটি উৎপন্ন করে বিজ্ঞানী ভোলার কি বা উহলার প্রাণশক্তি মতবাদ ভুল প্রমাণ করেন? কোন জৈব যৌগটি বলো তো? আমরা পড়ছি। উত্তর কি হবে? ইউরিয়া। উত্তর কি হবে? ইউরিয়া হবে। উত্তর কি হবে? ইউরিয়া হবে। পরেরটা যদি দেখি, ফ্রেডরিক ভোলার ইউরিয়া প্রস্তুতির সময় নিম্নের কোন দ্রবণ যোগ করেন? ফ্রেডরিক ভোলার ইউরিয়া প্রস্তুতির সময় কোন দ্রবণ যোগ করেন? দেখো, ইউরিয়া প্রস্তুতির সময় আমরা পড়ছি না লেড সায়ানাইড। দেখো, মেডিকেলে আসছে 9-10-এ। মেডিকেল যারা প্রিপারেশন নিচ্ছ, দেখছো প্রত্যেকটা লাইন এক একটা এমসিকিউ। ভাইয়া যা যা পড়ায় দিব, প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, কোনো লাইনই তোমাকে ফাউ কাজে পড়ানো হবে না। জৈব যৌগের সূচনা, অনেকে ভাববা এটা কেন পড়ানো হইলো, আজকে তো অনেক কিছু পড়ানো যাইতো, বাট দেখো এগুলো পরীক্ষা আসছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস। আচ্ছা, কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে গিয়ে আকস্মিকভাবে ইউরিয়া আবিষ্কার করেন কে? আমরা জানি ফ্রেডরিক ভোলার। এই দেখো, ফ্রেডরিক ওহলার বা উচ্চারণটা হচ্ছে ভোলার, WHO উচ্চারণ হচ্ছে ভোলার। হ্যাঁ, ওহলার, ওহলার বা ভোলার যাই বলো, ফ্রেডরিক ভোলার। ওকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিটি জৈব যৌগের কেন্দ্রীয় মৌল কোনটি? আমরা জানি কার্বন। এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই।
পরেরটা যদি দেখি, নিচের কোন জৈব যৌগ, কোনটি জৈব যৌগের উদাহরণ নয়, মানে কোনটা জৈব যৌগের উদাহরণ নয়। এখন দেখো অ্যালকোহল CH3OH জৈব যৌগের উদাহরণ, ইউরিয়া জৈব যৌগের উদাহরণ, মিথাইল ক্লোরাইড জৈব যৌগের উদাহরণ। আমরা কি বলছিলাম দেখো, কার্বন হাইড্রোজেন ছাড়াও স্পন থাকবে, সালফার ফসফরাস অক্সিজেন নাইট্রোজেন আর হ্যালোজেন গ্রুপ থাকবে। দেখো অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হ্যালোজেন গ্রুপ আছে। বাট আমরা কি জিঙ্ক আছেও কখনো পড়ছি? জিঙ্ক কি কখনো পড়ছি ভাই? জিঙ্ক, এই যে অনেকে বলতেছিল যে ভাইয়া জিঙ্ক মানে অজৈব যৌগ কিভাবে চিনবো, জিঙ্ক কিন্তু পড়ি নাই, জিঙ্ক আমরা পড়ি নাই। তাহলে এই যে জিঙ্ক কার্বনেট অজৈব যৌগ। পরেরটা দেখি, নিচের কোনটিতে হাইড্রোজেন না থাকা সত্ত্বেও, হাইড্রোজেন না থাকা সত্ত্বেও জৈব যৌগ কোনটা? হাইড্রোজেন না থাকা সত্ত্বেও জৈব যৌগ কোনটা দেখো তো, পড়াইছি কিনা ভাইয়া? দেখো হাইড্রোজেন না থাকা সত্ত্বেও জৈব যৌগ কোনটা? এটা হচ্ছে ক্লোরোপিক্রিন, কার্বনে গ্যাস। দেখো CCl3NO2, এটাই কোনো হাইড্রোজেন নাই, এটা জৈব যৌগ। ভাই এইগুলো একটু দেখাই দেন। গ্যামাক্সিনের সংকেতটা লেখা রাখো C6H6Cl6, এটাও জৈব যৌগ বাট হাইড্রোজেন আছে। আচ্ছা আয়োডোফর্মের সংকেতটা ভাইয়া লিখে দেন CHI3, এটাও জৈব যৌগ বাট হাইড্রোজেন আছে। সাইক্লোহেক্সানল কি হবে ভাই? সাইক্লোহেক্সানল হচ্ছে মনে করো তোমার C6H11OH, এটা হচ্ছে সাইক্লোহেক্সানল। সাইক্লোহেক্সানল কি? C6H11OH, এটা হচ্ছে সাইক্লোহেক্সানল। দেখতে এরকম, এই সাইক্লোহেক্সেন, এটার একটা হাইড্রোজেন সরে OH আসছে, C6H11OH সাইক্লোহেক্সানল। সো বাকি জৈব যৌগগুলোতে হাইড্রোজেন আছে, বাকি জৈব যৌগগুলোতে হাইড্রোজেন আছে, শুধুমাত্র ক্লোরোপিক্রিনে কি নাই? হাইড্রোজেন নাই। বুঝতে পারছো? ক্লোরোপিক্রিনে হাইড্রোজেন নাই। পরেরটাই দেখি, কোনটিতে মূলত হাইড্রোকার্বন পাওয়া যায়? কি বলছে? কোনটিতে মূলত হাইড্রোকার্বন পাওয়া যায়? না, সাইক্লোহেক্সানল ফেনল না। ফেনল কোনটা হবে? দেখো এটাই যদি একটা তোমার যদি এই যে বেনজিন বলয় থাকে, দ্বিবন্ধন থাকে, তখন এটা হবে ফেনল। বুঝা গেছে? এটা হচ্ছে সাইক্লোহেক্সানল আর এটা হচ্ছে ফেনল। সো ফেনল আর সাইক্লোহেক্সানলে প্যাচ লাগানো যাবে না, ঠিক আছে? ওকে, পরেরটাই যাই। কোনটিতে মূলত হাইড্রোকার্বন পাওয়া যায়? কোনটিতে মূলত হাইড্রোকার্বন পাওয়া যায়? সেটা হচ্ছে কেরোসিন। কেরোসিন মানে এটা বলছে পিওর কার্বন হাইড্রোজেন, ঠিক আছে? পিওর কার্বন হাইড্রোজেন। চিনিতে কার্বন হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন আছে, তুলাতেও কার্বন হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন আছে, মাংস তো প্রোটিন, কার্বন হাইড্রোজেন ছাড়াও নাইট্রোজেন আছে, ঠিক আছে? মাংস তো প্রোটিন। দেখো চিনি C6H22O11, ও C11H22, গ্লুকোজ C12H22O11, এটা হচ্ছে গ্লুকোজের চিনির সংকেত। হ্যাঁ, C12H22। তুলার সংকেত C6H5O, এরকম সামথিং। মাংস তো প্রোটিন, উত্তর হবে কেরোসিন। পরেরটা দেখো, ভোজ্য তেলের হাইড্রোজেনেশনে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়? এটা যদিও তোমাদের এখনো পড়ানো হয়নি, নিকেল চূর্ণ হবে। অর্থাৎ ভোজ্য তেলের হাইড্রোজেনেশন, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন কিভাবে পাওয়া যায়, অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন পাওয়া যায়, এটাই বুঝাইছে। তো তোমরা 9-10-এ পড়ছিলা নিকেল অথবা প্লাটিনাম প্রভাবক ব্যবহার করা হয়। সো নিকেলটাই বেশি ব্যবহার করা হয়, নিকেল চূর্ণ প্রায় 180°C তাপমাত্রায়। ওকে, তোমরা 9-10-এ পড়ছিলা। সো এটা আবার পড়ানো হবে অ্যালকেনে। সো এখন দরকার নেই, বুঝতে পারছো? এখন দরকার নেই। জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত? বলো তো, জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত? ঠিক আছে, কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত? সমযোজী বন্ধন দ্বারা। কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত? সমযোজী বন্ধন দ্বারা। একদম পানিভাত প্রশ্ন। জৈব যৌগ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়, মানে ভুল কোনটা? ক্যাটেনেশন সঠিক, সমানতা সঠিক, মন্থর আয়নিক বিক্রিয়া সঠিক, চতুর্যোজ্যতা। এখন অনেকে বলবে ভাই এটা কেমনে ভুল, অনেকে বলবে ভাই চতুর্যোজ্যতা কেমনে ভুল? কার্বনের যোজনী তো 4। ইয়েস, কার্বনের যোজনী 4, জৈব যৌগের যোজনী তো 4 না। চতুর্যোজ্যতা কার? এটা কার্বনের। দেখো মেডিকেল কি ডিপ থেকে প্রশ্ন করে, এটা কার? কার্বনের। বুঝছো? এইটা তো আর তোমার ইয়ার না ভাই, এইটা কি, ঠিক আছে?
এটা তো জৈব যৌগের যোজনী না, এটা তো কার্বনের যোজনী, কার্বনের চতুর্যোজ্যতা। বুঝতে পারছো? কার্বনের চতুর্যোজ্যতা। বুঝে গেছে? এটা কিন্তু অনেক সতর্ক থাকতে হবে, মেডিকেল ক্যান্ডিডেট যারা প্রশ্ন নিয়ে অনেক সতর্ক থাকতে হবে, নাইলে আওলায় যাবা। পরেরটা দেখো, জৈব যৌগ শনাক্তকরণের পদ্ধতি কোনটি? জৈব যৌগের শনাক্তকরণের পদ্ধতি হচ্ছে জারণ পদ্ধতি। এটা বুঝাবো তোমাদেরকে, এই জারণ এবং বিজারণ দ্বারা জৈব যৌগ শনাক্ত করা যায়। এটা পড়ে রাখো, পরে বুঝাবো তোমাদের, এখন বুঝবা না। এখন জাস্ট হচ্ছে মনে রাখবা জারণ এবং বিজারণ দ্বারা জৈব যৌগ শনাক্তকরণ করা যায়। এবং এই জারণ বিজারণ টেকনিক দিয়ে দেখবা আমরা জৈব যৌগের অনেক বিক্রিয়া করে ফেলছি। বুঝে গেছে? জারণ বিজারণ টেকনিক দিয়েই জৈব যৌগের অনেক টেকনিক পড়ে ফেলছি। ওকে, একটু কষ্ট হবে বলতে, না এসএসসি স্কিপ করলে কোনো প্যারা নেই, আমরা শুরু থেকেই পড়বো সবকিছু। আচ্ছা, লিবিক মেথড ব্যবহৃত হয় নিচের কোনটি শনাক্তকরণে? কার্বন এবং হাইড্রোজেন শনাক্তকরণে। এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, তোমাকে কি করা হয়? লিবিক মেথড। লিবিক মেথড কি? কার্বন এবং হাইড্রোজেন শনাক্তকরণে লিবিক মেথড ব্যবহার করা হয়। এটা একটু মনে রাখো, তাইলেই হবে। কোনটি শনাক্তকরণে লিবিক মেথড ব্যবহার করা হয়? কার্বন এবং হাইড্রোজেন শনাক্তকরণে। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আমার একটু বইলা দেন না লিবিক মেথডটা কি? অনেকের একটা প্রশ্ন জাগবে, ভাইয়া লিবিক মেথডটা কি? লিবিক মেথডটা একটু বলে দেই। জৈব যৌগকে কি করা হয়? অক্সিজেনের উপস্থিতিতে হিট দেওয়া হয়। অক্সিজেনের উপস্থিতিতে, মুখস্থ করা লাগবে না, জাস্ট বুঝা। তো অক্সিজেনের উপস্থিতিতে হিট দেওয়া হলে এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড আর পানি আহরণ করা হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি আহরণ করা হয়। এই কার্বন ডাইঅক্সাইড আর পানি থেকে পরবর্তীতে কার্বন এবং হাইড্রোজেনকে আহরণ করা হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে, ঠিক আছে, পরবর্তীতে তোমার কার্বন এবং হাইড্রোজেনের শতকরা পরিমাণ, এর শতকরা পরিমাণ, ছোটবেলায় শতকরা পরিমাণ বের করতো না, এর শতকরা পরিমাণ বের করা হয়। এটাই হচ্ছে লিবিক পদ্ধতি, পরিমাণ নির্ণয় করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল। লিবিক পদ্ধতিটা কি? জৈব যৌগকে অক্সিজেনের উপস্থিতিতে হিট দেওয়া হয়, হিট দিয়ে এটা থেকে কার্বন ডাইঅক্সাইড আর পানি আহরণ করা হয় বা পানি সংগ্রহ করা হয়। তো এই পানি সংগ্রহ করলে এই কার্বন ডাইঅক্সাইড আর পানি থেকে কার্বন এবং হাইড্রোজেনের শতকরা পরিমাণ নির্ণয় করা হয়। এটাই হচ্ছে লিবিক মেথড। তাইলে লিবিক মেথড ব্যবহার করে নিচের কোনটি শনাক্তকরণ করা হয়? কার্বন এবং হাইড্রোজেন। বুঝে গেছে? জাস্ট এইটুকু মাথায় রাখবা। ঠিক আছে? আচ্ছা, আর 10 মিনিটও লাগবে না, 5 মিনিট মনে লাগবে। এমসিকিউ গুলো শেষ হইলে তারপর ছুটি দিব। হ্যাঁ, এমসিকিউ গুলো শেষ হইলে ছুটি নাও, শিখে যাও একটা টপিক। এইবার আমি প্ল্যান করছি তোমাদের ব্যাচে, মানে যে লেকচার পড়াবো ওই লেকচারে সব প্রশ্ন সলভ করায় দিব, যত সময়ই লাগুক। হ্যাঁ, যত সময়ই লাগুক ওই লেকচারের চেষ্টা করব। যদি ওই লেকচারে এমসিকিউ আসে এমসিকিউ, ওই লেকচারে যদি রিটেন আসে রিটেন, সময় লাগুক শেষ করে দিব। তোমাদেরকে আমি একটু চ্যালেঞ্জ নিছি ভাই, অন্য লেভেলে গইরা তুলবো। বুঝা গেছে? আমাকে একটু হেল্প করো। জৈব যৌগের সংখ্যাধিক্যের মূলত কারণ কি? আমরা জানি জৈব যৌগের ক্যাটানেশন ধর্ম। এই যে আমরা পড়ছি না সংখ্যাধিক্যের কারণ ক্যাটানেশন ধর্ম। দেখো সবগুলা প্রশ্নই আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে ভাই, কিন্তু এগুলো ফাইন্ড আউট করছি, সবগুলা অ্যানালাইসিস করে তোমাদের জন্য বাইর করছি। কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? কোনটি সম্পৃক্ত? সম্পৃক্ত মানে কি? ও অসম্পৃক্ত বলছে। অসম্পৃক্ত হইলে কি হবে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। ভাইয়া বলছিলাম না অসম্পৃক্ত হইলে কি থাকবে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। এখন দেখো কোনটায় অসম্পৃক্ত আছে। এটা হলো সাইক্লোপ্রোপেন। দেখো সাইক্লোপ্রোপেন কি? সবগুলা সিঙ্গেল বন্ড। সাইক্লোপ্রোপেন কি? সবগুলা সিঙ্গেল বন্ড। এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। এই সাইক্লোপ্রোপেনে কি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে? নাই। ঠিক আছে, এখন দেখো সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন একটু বুঝো, সাইক্লোহেক্সেন এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। কোনো দ্বিবন্ধন আছে? হেক্সেন অ্যালকেন, কোনো দ্বিবন্ধন আছে? নাই। প্রোপেন, প্রোপেন CH3 CH2 CH3, দ্বিবন্ধন আছে? নাই। প্রোপেন। ন্যাপথ্যালিন, ন্যাপথ্যালিনের সংকেত যদি তোমাদের দেখাই, ন্যাপথ্যালিনে দ্বিবন্ধন আছে, একটু বুঝো। ন্যাপথ্যালিনে কি আছে? দ্বিবন্ধন আছে। তাহলে ন্যাপথ্যালিনটাই কি হবে? এখানে অসম্পৃক্ত হবে। এখন অনেকে বলবে ভাই এটা তো অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ, এটা অ্যারোমেটিক যৌগ, বাট তোমার তো আর কোনো অপশন নাই এখানে। আর কোনো অপশন আছে? আর কোনো তো অপশন নাই, তাই ন্যাপথ্যালিন দাগাইতে হবে। বুঝা গেছে? দ্বিবন্ধন আছে, অসম্পৃক্ত। বুঝতে পারছো? পরেরটা যে কোনটি অ্যালিফেটিক যৌগ? অ্যালিফেটিক মানে কি? অ্যালিফেটিক হচ্ছে মানে সবগুলো সিঙ্গেল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড। অ্যালিফেটিক মানে কি? সিঙ্গেল বন্ড।
অ্যারোমেটিক মানে কি ডাবল বন্ড, অ্যারোমেটিক তো আমরা জানি বদ্ধ সিঙ্গেল বন্ড, অ্যালিফেটিক সিঙ্গেল বন্ড। এখন দেখো টোলোইন ডাবল বন্ড আছে সবগুলাতেই, টোলোইনে 3টা ডাবল বন্ড, এটা হচ্ছে টোলোইন। আচ্ছা চিনবা না, আস্তে আস্তে সব চিনে যাবে। এটা হচ্ছে ফেনল, জাস্ট লিখে রাখতেছে যেন তোমাদের অপরিচিত না লাগে। এটা হচ্ছে ফেনল। অ্যানিলিনটা কি? এটা হচ্ছে অ্যানিলিন। এগুলো সব কাজে লাগবে, দেখবে আলাদা আলাদা এগুলো পড়বো আমরা সব। অ্যানিলিন সবগুলোতে দ্বিবন্ধন আছে, এগুলো সবগুলো কি অ্যারোমেটিক। তার মানে কি উত্তরটা কি? ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড কি দেখো, ইথিলিন অক্সাইডটা হচ্ছে এই যে এটা, সবগুলো সিঙ্গেল বন্ড, এটা কি অ্যালিফেটিক। ঠিক আছে, ইথিলিন অক্সাইড, উত্তরটা কি ইথিলিন অক্সাইড। ডান, ইথিলিন অক্সাইড। পরেরটা দেখি, কোনটি কার্বোসাইক্লিক যৌগ? কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক মানে কি? কার্বোসাইক্লিক মানে কি বলছে বলো তো? কার্বন হাইড্রোজেন ছাড়া আর কিছু থাকবে? কার্বন হাইড্রোজেন ছাড়া কিন্তু আর কিছু থাকবে না। কার্বোসাইক্লিক মিন্স কি? কার্বন হাইড্রোজেন ছাড়া আর কিচ্ছু থাকবে না। তাহলে দেখো বেনজিন, বেনজিনটাই তো কার্বোসাইক্লিক, তাই না? কার্বন হাইড্রোজেন ছাড়া আর কিছু আছে নাই, কিন্তু বেনজিনই উত্তর হবে। হোমোসাইক্লিক তো উত্তর হবেই না। ইথানল, এখানে কি আছে? কার্বন হাইড্রোজেন ছাড়া অক্সিজেন আছে না, ইথানল। পিরিডিন, পিরিডিনে কি আছে? কার্বন হাইড্রোজেন ছাড়া আর কিছু আছে না রে ভাই? এই যে পিরিডিনের সংকেত লিখে দিছি, বুঝে গেছে? অ্যান্সার কি? তাহলে বেনজিনই হবে। পরেরটা দেখো, কোনটি অ্যারোমেটিক যৌগ? আচ্ছা অ্যারোমেটিক যৌগ দেখো, সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন একটু আগে দেখাইছি, এটা কি অ্যারোমেটিক? না, এটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ, কারণ সবগুলো সিঙ্গেল বন্ড। সাইক্লোহেক্সেন, এটা কি অ্যারোমেটিক যৌগ? দেখো ডাবল বন্ড থাকলে, না থাকলে তো অ্যারোমেটিক হবে না, সবগুলো সিঙ্গেল বন্ড। প্রোপেন, CH3 CH2 CH3, এটা কি অ্যারোমেটিক যৌগ? না, সিঙ্গেল বন্ড সবগুলো, অ্যালিফেটিক যৌগ। জাইলিন, জাইলিনটা হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগ। জাইলিনটা কি দেখো, এটা হচ্ছে জাইলিন। অনেকগুলো হইতে পারে, মিথাইল মূলক এইখানে আসতে পারে, এইখানে আসতে পারে। মিথাইল মূলক যদি 2টা থাকে তাইলেই জাইলিন। হ্যাঁ ওকে, অ্যান্সারটা কি? সি নাম্বারটা। এগুলা কিচ্ছু হবে না, উত্তরটা কি? সি নাম্বারটা। সবার কাছেই নতুন, হ্যাঁ জাস্ট বুঝাইয়া দিচ্ছি। কোনটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ? দেখো রাজশাহী ইউনিভার্সিটি, সবগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। হ্যাঁ, কোনটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ? হেটারোসাইক্লিক মানে কি? হেটারোসাইক্লিক মানে কি ভাইয়ারা বলো তো? কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকবে। হেটারোসাইক্লিক মানে কি? কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকবে। এখন দেখেন টোলোইন, এটা তো হেটারোসাইক্লিক হবে না। হেটারোসাইক্লিক কি তাহলে? থায়োফিন। থায়োফিনটা কি? দেখেন এই যে এটা পড়াইছি, এই চক্রের ভিতরে, চক্রের ভিতরে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু আছে। আচ্ছা অনেকে বলবে ভাই বেনজোইক অ্যাসিডও তো হয়, বাট এটা তো চক্রের ভিতরে না। বেনজোইক অ্যাসিড হচ্ছে এইটা, এটা কি চক্রের ভিতরে না, এই যে সাইকেলটার ভিতরে থাকতে হবে। এই যে বেনজোইক, বেনজোইক তো হয় না, বেনজোইক অ্যাসিড আমরা তো দেখলামই। তাহলে থায়োফিনটা উত্তর। উত্তরটা কি? থায়োফিন। কারণ এই যে কার্বনের যে সাইকেল, চক্র বা শিকল, শিকলের ভিতরে যদি আইসা পড়ে, সো উত্তরটা কি? থায়োফিন। উত্তরটা কি? থায়োফিন। মানে শিকলের ভিতরে যে আসছে, দেখো এগুলো কিন্তু শিকলের বাইরে, এই যে অক্সিজেন শিকলের বাইরে। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝলে ইয়েস বইলো ভাইয়ারা। কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে? এই দেখো কতবার আসছে, জাতীয় প্রশ্ন মনে হয়। কতবার আসছে? কোনটি হেটারোসাইক্লিক যৌগ? এই যে পিরিডিন পড়াইলাম না তোমাদের, বললাম না এগুলো বেশি আসে। পিরিডিন পড়াইছি কিনা বলো আজকে? পিরিডিন পড়াইছি ভাইয়া? বলো পিরিডিন পড়াইছি? এগুলো কিন্তু বেশি আসে পিরিডিন। ওকে, পিরিডিন কিন্তু পড়াইছি, দেখো উত্তর পিরিডিন। বাকিগুলা কোনোটাই হবে না, বাকিগুলো কোনোটাই হবে না। পিরিডিন পড়াইছি না? 4টা পড়াইছি হেটারোসাইক্লিক যৌগ। তো এবার 4টা থেকেই পরীক্ষায় আসবে, 4টা থেকেই পরীক্ষায় আসবে। ফিউরান কোন প্রকার যৌগ? ফিউরান কি হেটারোসাইক্লিক না? এই যে ফিউরান পড়াইছি, এই দেখো ফিউরানটা পড়াইছি। অক্সিজেন থাকলে ফিউরান। বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে এটা আয়ত্তা এসে পড়বে। বাসায় কয়েকবার যদি প্র্যাকটিস করো আয়ত্তা এসে পড়বে। ঠিক আছে, বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে আরো আয়ত্তা এসে পড়বে। বুঝা গেছে? ফিউরান। বন্ধন গঠনকালে কার্বন পরমাণু সংকর অরবিটালের উপর ভিত্তি করে হাইড্রোকার্বন যৌগ সমূহকে কয় শ্রেণীতে ভাগ করা হয়? উত্তর হচ্ছে 3 শ্রেণীতে। সংকর অরবিটাল, সংকর অরবিটালের উপর ভিত্তি করে কয় ভাগে? 3 ভাগে। যেমন হচ্ছে একটা হচ্ছে sp3, একটা হচ্ছে sp2, একটা হচ্ছে sp। কিভাবে বুঝবো ভাই? যদি সবগুলা সিঙ্গেল বন্ড থাকে তাহলে sp3, ডাবল বন্ড থাকলে sp2, এগুলো সামনে পড়বো আমরা। ট্রিপল বন্ড থাকলে sp। জাস্ট একটু মাথায় রাখো, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। ওকে, কোন মৌলের যৌগের সংখ্যা সর্বাধিক? কার্বন। ফুলারিন কি?
এই লাস্ট প্রশ্ন এসে পড়ছে, এইগুলা হচ্ছে এইচডব্লিউ তোমাদের কিছু জিনিস এইচডব্লিউ। এই যে লাস্ট চারটা এইচডব্লিউ দিলাম, এইগুলো আগের মতোই, লাস্ট চারটা আগের মতোই, জাস্ট এটা একটু সলভ করে দিই। ফুলারিন কার্বনের রূপভেদ, কারণ অনেকগুলা কার্বন মিলে ফুলারিন তৈরি হয়। কার্বন ন্যানোটিউব আর উচ্চ ঘাত সহ এগুলো সবগুলোই ফুলারিনের বৈশিষ্ট্য। হ্যাঁ, 1 2 3 হবে, জাস্ট এটা সলভ করে দিলাম। এগুলা দেখবা, এগুলা একদম। থায়োফিন কোনটা হবে? থায়োফিন দেখো, এই যে দেখো এখানে একটা প্যাচ দিয়ে দিচ্ছে, থায়োফিন কিন্তু এইটা, এই দেখো দুইটা ডাবল বন্ড, হ্যাঁ থায়োফিন। আচ্ছা, তারপরে দেখো পিরিডিন কোনটা? এই যে পিরিডিন, এটা। এই ভাইয়া তো সলভই করে দিচ্ছি, তাহলে হোমওয়ার্কের মানে কি হইলো? আচ্ছা, ফিউরান কোনটা? এই যে দেখো ফিউরান পড়াইছি ভাই, ফিউরান এইটা। হ্যাঁ, শেষ, আজকের ক্লাস শেষ, আলহামদুলিল্লাহ। কোনটি যৌগের সংখ্যা সর্বাধিক? এটা তো পড়াইছি, কার্বন। শেষ, সবগুলোই শেষ। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ক্লাস শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।